রাত তখন প্রায় 2:30 বাজে। আকাশ কালো মেঘে ঢাকা, হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে। রাস্তার কোনো আলো নেই, পুরো ব্রিজটা এক ভয়াবহ নীরবতায় গুমড়ে উঠেছে। শুধু দূরে নির্জন নদীর আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারপাশে অদ্ভুত আলোর ছায়া ফেলছে। মরফিয়াস দাঁড়িয়ে আছে ব্রিজের ঠিক মাঝখানে। সে একজন গ্যাং লিডার, তার বাঁ হাতে একটা পিস্তল, ডান হাতে রক্তমাখা একটা নাইফ, চোখে কালো সানগ্লাস। রাতের আধারেও সেটা খুলে না। চারদিকে যেন থেমে থেমে তার উপস্থিতিতে ভিজে গিয়েছে তার কোট। মাথার চুল থেকে পানি গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে দুই যুবক, জসিম আর মিন্টু। জসিমের ডান হাতের হাড় বেরিয়ে এসেছে, মিন্টুর কপাল ফেটে রক্তে ভেসে যাচ্ছে মুখ। দুজনের চোখেই ভয়ের ছাপ, এতটাই গভীর যে মনে হয় দম নিতেও ভয় পাচ্ছে। জসিম কাঁপতে কাঁপতে বলল, ভাই দয়া করে, ভুল হয়ে গেছে ভাই, আমরা বুঝিনি। মরফিয়াস কথা বলে না। সে হাঁটু গেড়ে বসে জসিমের সামনে, চোখ নিচে ঠান্ডা এক অভিব্যক্তি। সে নিচু গলায় বলল, 25 বছর বয়সে তুই বুঝিস না একটা 8 বছরের বাচ্চা মেয়ের গায়ে হাত দেওয়া পাপ? তাকে তোরা ধর্ষণ করিস কোন বিবেকে? জসিম কাঁদতে শুরু করে। মিন্টু বলল, ভাই শপথ কইরা কই, আমরা কিছু করি নাই ভাই, শুধু ভয় দেখাইছিলাম। একটা খ্যাচ করে শব্দ হয়। মরফিয়াসের ছুরি ঢুকে গেল মিন্টুর বা উরুতে। চিৎকার করে ওঠে মিন্টু। রোল খেয়ে পড়ে যায় পিচঢালা ব্রিজের ওপর। ভয় দেখানোই ছিল তোর প্রথম ভুল। জানিস, মেয়েটার বাবা মেয়ের ধর্ষণের বিচার পায়নি বলে সুইসাইড করেছে। মেয়েটাকে নিয়ে একসাথে আগুন জ্বালিয়ে পুড়ে মরেছে। শীতল কণ্ঠে বলে ওঠে মরফিয়াস। ওরা ভয়ে কাঁপতে থাকে। মরফিয়াস আবার বলে, টিচ করতি, সেটা না হয় মেনে নেওয়া যেত, তাই বলে ধর্ষণ? পুলিশ ধরেও বিচার হলো না তোদের? এমন সময় দূরে বজ্রপাত হয়। মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে। সে আলোয় দেখা যায় মরফিয়াসের চোখে কোনো রাগ নেই, শুধু এক নির্মম ঠান্ডা যা ক্ষমা চেনে না। তোরা যখন মেয়েটাকে গলির শেষ মাথায় নিয়ে গেছিস, জানিস ওর কান্না আমি শুনছিলাম। জসিম হঠাৎ দু হাতে মরফিয়াসের পা জড়িয়ে ধরে। ভাই মাফ করে দেন, দয়া করেন ভাই, আমরা জানি না, আপনি কে, ক্ষমা করে দেন, আর কখনো হবে না ভাই। মরফিয়াস থেকে পা দিয়ে ঠেলে সরিয়ে দেয়, তারপর বলে, জানিস আমি কে? মরফিয়াস উঠে দাঁড়ায়। বৃষ্টির ফোঁটা নাইপের ওপর টকটক শব্দ করছে। সে বলে, এই শহরের বিচারহীনতার শেষ নাম আমি। আমার নাম মরফিয়াস। যখন আদালত ঘুমায় তখন আমি জেগে থাকি। যখন আইনের হাত পৌঁছায় না, আমি সেখানে ছায়ার মতো উপস্থিত হই। মিন্টু তখনও কাঁদছে। কাঁদতে কাঁদতে বলে, ভাই আপনি যা খুশি করেন, কিন্তু মাইরে ফেলেন না, আমরা বাঁচতে চাই ভাই। মরফিয়াস নিঃশব্দে হাঁটতে হাঁটতে দুজনের চারপাশে ঘুরতে থাকে আর বলে, মৃত্যু অনেক সহজ শাস্তি। তোরা তো ভয় পাস না সেটাতেও। তোরা ভয় পাস সমাজে মুখ দেখাতে, ভয় পাস তোদের পরিবার জানতে যদি পারে। তোরা এমন পশু হয়ে গিয়েছিস, তোদের মরণের কামনা করে একটা সমাজ। মরফিয়াস কথাটা বলে হাতে টাকা পিস্তলটা জসিমের কপালে ঠেকিয়ে বলে, তোদের কেউ খুঁজবে না, কারণ যারা পশু তাদের হারানোর পর মানুষ আর চায় না। হঠাৎ সে থেমে যায়। পকেট থেকে একটা ছোট রেকর্ডার বার করে। তার মধ্যে জসিম মিন্টুর কথোপকথনের রেকর্ড। মেয়েটাকে কিভাবে ভয় দেখাবে, কিভাবে পালিয়ে যাবে, কিভাবে ধর্ষণ করবে, সব তিনি সেটা অন করে রাখেন। ভাই আমরা বাঁচতে চাই, দয়া করে মারবেন না, ছেড়ে দেন। ভাই মারবেন না, দয়া কইরেন ভাই, আমাদের মাইরে ফেলেন না, কষ্ট দিয়া মারবেন না ভাই। মরফিয়াসের চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার শব্দ করে হেসে ওঠে। ঠাস করে একটা গুলি চলে। তখনই বিদ্যুৎ চমকায়। সেই চমকানির আলোতে দেখা যায় মিন্টু গুলি খেয়ে ব্রিজ থেকে পড়ে যাচ্ছে নিচের নদীর পানিতে। জসিম ভয়ে ঢোক গিল। জসিমের গলাতে খোপ যায় নাইফ দিয়ে। জসিম ছটফট করতে করতে ব্রিজের নিচে পড়ে যায়। মরফিয়াস হাসতে হাসতে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। সকালটা অন্য 10টা দিনের মতো শুরু হলেও মোস্তক ভিলার বাড়িতে, তবে সেটা অত্যন্ত বাকিদের জন্য। রান্নাঘর থেকে গরম পরোটা আর ডিম ভাজির গন্ধ ছড়িয়ে পড়ছে ডাইনিং রুমে। টেবিলের চারপাশে সবাই ব্যস্ত নিজেদের কথা, হাসি আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। এক কোণায় বসে থাকা মেহরাব যেন এই ছবি থেকে আলাদা একটি রঙিন অংশ। তার চুল একটু এলোমেলো, চোখের নিচে ঘুমের ছাপ, হাতে ধরা একটা পুরনো বই যেটা পরিবারের কারো আগ্রহ জাগায় না। সে যেন নিজের ছোট করে রেখেছে, যেন তার অস্তিত্ব এই ঘরে শুধু
নিঃশ্বাস নেওয়ার অনুমতি পর্যন্তই সীমাবদ্ধ। একটা বড় পরিবার, 3 তলা বাড়ি, নিচতলায় বেশ বড় রেস্টুরেন্ট, ওপরে পরিবারের বাস। আর এই বাড়ির ভেতরে থাকা একজন থাকা না থাকার মানুষ, যার নাম মেহরাব। রত্না বলে, নবাবজাদা অপর দত্ত কি এসেছে? কিছু তো করে নাই, পড়তে পড়তে কেবল ঘুমায় আর বাপের অন্ন ধ্বংস করে। ব্যবসার কাজেও তো আসে না নবাবজাদা। জন্ম দিয়ে ওর মাকে খেয়েছে, আমাকেও খাবে। কত বাজে, সকাল 9টা পার হয়ে গেল, কিন্তু ওর বিছানা ছাড়তে যেন চিঠি পাঠাতে লাগবে। বুশরা রত্নার মেয়ে, চায়ের কাপ হাতে জানলার দিকে তাকিয়ে থাকে। গরমে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ওর। মায়ের এমন কথা শুনে বলল, আম্মু, বড় ভাইয়া তো একটাই করে, সারাদিন ঘুম আর ঘুম। রাত জেগে ফোনে কথা বলে, সকাল পর্যন্ত সাদা চোখ লাল করে রাখে, বুঝলে তো? কি করে জানে? ফোনে কথা বলবে না কেন? কাজ নেই, ব্যবসা নাই, পড়াশুনো শেষ করে সনদ ঝুলিয়ে রাখছে বালিশের নিচে, আর বাপের হোটেলে খানা খেয়ে রাজা হয়ে বসে আছে। মাহিন রাজা না, বরং ফকির, কিন্তু সে নিজের রাজা ভাবে। আমি তো ভাবি ওর মাথায় কোনো সমস্যা আছে কিনা। মাহিন হলো রত্নার ছেলে, মোস্তাকের ছোট ছেলে যাকে বলে। তখনই হঠাৎ রান্নাঘরের গেট খোলে। একটা ঢিলে ঢালা জামা পরে মেহরাব এগিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম। শুভ সকাল আম্মা। ঘুম জড়ানো চোখে এলোমেলো চুল, গায়ে ঝোলা টি শার্ট, হাতে মোবাইল, মুখে হালকা হাসি। এইভাবে প্রবেশ করে মেহরাব, যেন কিছুই শোনেননি। রত্না চোখ পাকিয়ে বলে, তুই আবার সকাল বলিস কখন থেকে? এখন তো রীতিমতো দুপুর হতে চললো। আরে না না, সূর্য উঠলেই সকাল হয় না আম্মা। মনে শান্তি থাকলে যে কোনো সময় সকাল সকাল লাগে। তোর মনে এত শান্তি কেন? সমাজে একজন ছেলের দায়িত্ব আছে না? বয়স তো তোর 30-এর কাছাকাছি, এখনো নিজের পায়েই দাঁড়াসনি। তোর বাবার হোটেলে থেকে খাও, আর এখানেই ঘরে বসে রাজত্ব করো। আসলে আম্মা, মেহরাব চুলে হাত বুলিয়ে চায়ের কাপ নিল, তারপর বলল, নিজের পায়ে দাঁড়ালে নাকি পা ব্যথা করে, তাই চিন্তা করে দেখলাম চেয়ারই ভালো, বিছানা ভালো। তোর কথাগুলো শুনলে মনে হয় তুই দার্শনিক হবি। বেটা অলস তো, সব দোষের দার্শনিকতা দিয়েই ঢাকিস। এই মুহূর্তে পাশের বাড়ি থেকে ঢুকলো মাইশা। মাইশা হলো মোস্তাকের চাচাতো ভাইয়ের মেয়ে, মানে ফরহাদ চাচার মেয়ে মাইশা। গায়ে ওর পরিপাটি জামা, চোখে ঘুমের ছায়া নেই, হাতে একটা ফাইল। দেখেই বোঝা যাচ্ছে সকালে কোথাও যাওয়ার প্রস্তুতি ওর। সে রত্নাকে বলে, চাচি সালাম নিন। আম্মু বলল বাড়িতে পেঁয়াজ শেষ হয়ে গেছে, আজকের মতো একটু দিন, খুবই ভালো হয়। আরে মা, ফ্রিজে আছে, বুসরা নিয়ে আয় তো, মায়ের হাতে দে। মেয়েরা হাসি মুখে মাইশার দিকে তাকিয়ে বলে, সকাল সকাল তুমি এত ফিটফাট, মনে হচ্ছে কোনো ইন্টারভিউ আছে। বাংলাদেশ ব্যাংকে ভাইবা। 1 সপ্তাহ আগে পরীক্ষাটা হয়েছিল, আজ ভাইবা। ওয়াও, অল দ্য বেস্ট। তবে রেডি তো? আমি অনেক আগেই। মাইশা ব্রু কুচকে বলে, তুমি তুমি রেডি মানে? কোথায় যাবে? তুমি তো কিছু করো না, চাকরির কথা শুনলে তো হাসো। লাইফে কখনো কিছু পারবে এমন বিশ্বাস আমার তো কখনো হয়নি। এক মুহূর্তে থেমে মেহরাব হালকা গলায় বলে, তুমি ভুল বললে মাইশা, আমি চাকরি করি, তবে তোমাদের মতো করে না। আমি অলসতার চাকরি করি রাতে, হি হি। তা তো বুঝি, তোমার চাকরি অফিস রাত 12টার পর খোলে, আর মোবাইলই একমাত্র বস। সত্যি বলছি, আমিও প্রতিদিন একটা ইউনিফর্ম পরি, শুধু তোমরা দেখতে পাও না। মাইশা রেগে ওঠে, কথাটা ইগনোর করে। উফ, বাকওয়াস কথা বন্ধ করো। তুমি সিরিয়াস হও জীবনে। এই বেকারত্ব, অলসতা মানুষকে শেষ করে দেয়। মানুষ তখন জীবনের দায়িত্ব নিতেও ভয় পায়। তুমি কি হতে চাও জীবনে, সেটাই তো স্পষ্ট না। আমি কি হতে চাই এটা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, তাই বলি না। রত্না এবার চিৎকার করে ওঠে, তুই চুপ থাক। তোর হজম না হওয়ার কথাগুলো দিয়ে ঘরের মেয়ে ছেলেগুলিরে পাগল করিস। তুই আসলে একটা ল্যাদ খেকো। যা সামনে থেকে। মেহরাব চুপচাপ চলে যায় সেইখান থেকে। এটা প্রতিদিনের রুটিন। মেহরাবের বাবা মোস্তাব চৌধুরী বিরাট বড় রেস্টুরেন্ট, বিজনেসটা বেশ বড়, অনেক নেতাদের সাথে ওঠা বসা তার। আর সেই সুবাদে মাহিন ও বুশরা ভালো কলেজে চান্স ও চাকরি পেয়েছে। তবে মেহরাব এসব চায় না। মেহরাব চেয়েছে নিজের পায়ে দাঁড়াতে, আর সেটা কারো রেফারেন্স ছাড়াই। সে জন্য মেহরাবকে সবাই বেকার, অলস, অপদার্থ বলে গালি দিল। তাচ্ছিল্য করলো। মেহরাব নিজের মতোই থাকে, কারো কোনো কথায় গায়ে লাগায় না। সবাই তাকে নিয়ে অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে। সেসব শুনে মেহরাব
বিস্ময়ের মতো হাসে। এর জন্য কেউ আরো বেশি করে মেহরাবকে দেখতে পারে না। আজকে সকালেও ঠিক এমনই হয়েছে। সবাই এতটাই অবহেলা করে যে সে বিরাট বড় বাড়িতে জায়গা পেয়েছে ছাদের চিলে কোঠার ঘরে। সেখানে সে একা থাকে। বাবাও তার প্রতি উদাসীন। ছোট ঘরটাতে কেউ আসে না। সেখানে আইনের বই, সংবিধানের নানা ধারার লিস্ট, যেসব নিয়েই মেহরাব পড়ে থাকে। সবার থেকে রোজ বকা খায়। পরদিন সকালেও একই রকম। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে মেহরাব। ছাদের কোণায় লেগে থাকা শিউলি ফুলের গন্ধে হাওয়া ভাসছিল, কিন্তু চার চোখে মুখে ছিল এক ধরনের অজানা গ্লানি। নিচে থেকেই শোনা যাচ্ছে উচ্চস্বরে কথা কাটাকাটি। আরে মা, তুমি আবার সেই অলস মেহরাবের জন্য আলাদা করে ভাত তুলে রাখছো কেন? রত্নার মুখে বিরক্তিকর ছায়া। সে বলে, সে তো নিজেই বোঝা না। চাকরি নেই, আয় নেই, শুধু খাই দায় দিব্যি থাকে। বাড়িতে একটা কুকুর থাকলে তাকে তো না খাইয়ে রাখতে পারি না, তাই না? রত্নার পাশে দাঁড়িয়ে থাকা বুশরা মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, রোজ কুকুরের খাবার দাও মা। তুমি আর এই ছেলেটার জন্য এতটা করো কেন বুঝি না। আমার ভাই মাহিন কত কষ্ট করে MBA করেছে, আর সে সারাদিন বারান্দায় বসে গল্পের বই পড়ে। মেহরাব চুপচাপ এগিয়ে গেল নিজের রুমের দিকে। নিচে যাওয়ার ইচ্ছে নেই। তার অভ্যেস হয়ে গিয়েছে। নিজেকে না দেখার অভ্যেস, না শোনার অভ্যেস, না বোঝার অভ্যেস। মোস্তাক চৌধুরীর বাড়ির কর্তা, রাজনীতির সাথে লেগে থাকা বড় ব্যবসায়ী। তিনিও অনেকটা নীরব ভূমিকা পালন করে বড় ছেলের ব্যাপারে। হয়তো ভেতরে কোথাও ছেলের কষ্ট বোঝেন, কিন্তু প্রকাশ করেন না। কারণ তার দ্বিতীয় স্ত্রী রত্না এই বিষয়ে খুবই স্পর্শকাতর। মেহরাবের সৎ ছোট ভাই মাহিন একদিন রেগে গিয়ে বলেছিল, বাড়িতে পড়ে থাকলেও কি হবে, কোনো একদিন তো বাবা তোমার নাম বাদ দেবে উইলের তালিকা থেকে। এভাবে পড়ে থেকেও লাভ নেই, বাবার সব সম্পত্তি আমরা পাবো না। মেহরাব মাহিনের থেকে এসব শুনে হেসে বলেছিল, আমার নাম উইলে না থাকলেও ক্ষতি নেই, শুধু নামটা থাকুক বাবার মুখে, এই পরিবারের সবার মুখে। আমি তাতেই খুশি। একটা পরিচয় তো থাকবে নাকি? মেহরাব জানলা দিয়ে তাকায়। মাইশা বের হচ্ছে। ছোটবেলায় একসাথে বড় হওয়া, খেলা, কাদা মাখামাখি, গল্প সব ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সম্পর্কগুলো বদলে গেল। এখন মাইশা তার দিকে তাকায় তুচ্ছ করে, তাচ্ছিল্য স্বরে বলে, তুমি এখনো বেকার মেহরাব ভাইয়া। ওয়াও, আমি ভাবছিলাম তুমি হয়তো কিছু করবে। অন্তত দেখো আমি চাকরি পেয়েছি। মেহরাবের মুখে হালকা হাসি ঝুলিয়ে বলেছিল, আল্লাহ যাদের অলস বানান তাদের জন্য হয়তো বেকার জীবনেই রহমত লুকিয়ে রাখেন। মাইশা বিরক্ত মুখে সরে গিয়েছিল, কিন্তু মেহরাব জানে সে মাইশাকে ভালোবাসে। আর ভালোবাসা মানে সবসময় চিৎকার নয়, ভালোবাসা মানে অপেক্ষা। হয়তো একদিন মেয়েটি বুঝবে কে ছিল সবসময় ওর পাশে। মেহরাব এসব ভাবছে আর বই পড়ছে। বই পড়াটা ওর নেশা। রাত 12টার পর সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, তখনই মেহরাব ঘরের দরজা বন্ধ করে বের করে ছোট্ট একটা টিপ ফোন। GPS লোকেশন চালু করে একটা নোটপ্যাড খুলে লিখতে থাকে কিছু কোড। ফোনটা কেঁপে উঠল। স্যার, লোকেশন কনফার্ম। পার্টি আগামীকাল রাত 8টায় টঙ্গীতে মিটিং করবে। অপারেশন কোড ঝড় 11। এনকাউন্টার হবে। মিডিয়া যেন টের না পায়। আর ডিরেক্টরকে বলো এই ফাইল যেন গোপনে DSL ইউনিটে পাঠানো হয়। আন্ডারস্টুড মেজর মেহরাব। ইয়েস স্যার। মেহরাব চুপচাপ ফোনটা বন্ধ করলো। ছোট আয়নাতে নিজের চেহারা দেখে মুচকি হাসতে থাকে। টেবিলের কাছে আসে, ড্রয়ার খুলে পরিচিত একটা জিনিস হাতে, সেটাতে হাত বোলায়। তার নিচে একটা কার্ড আর একটা ব্যাস। মেহরাব সেগুলো হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাত পার হয়, সকালের শুরু। রত্না রান্নাঘর থেকে হাঁক দিল, মেয়েরাব, একটু বাজার থেকে মাংস নিয়ে আয় তো। মনে হচ্ছে কিছু করতেই পারো না, শুধু খাও আর বসে থাকো। মেহরাব দ্রুত জুতা পরে চুপচাপ বেরিয়ে গেল। বুশরা খিলখিল করে হেসে বলে উঠল, এমন একটা ছেলে থাকলে তো এ বাড়ির বিয়ে হবে না কোনো দিন। তবে মা, বাজার করার লোক তো পেয়েছো। মাহিন তখন নিজের চেয়ারে বসে ল্যাপটপ টাইপ করতে করতেই বলে উঠল, বাজার করার লোক থাকার সত্ত্বেও যে ছেলেটা এত বয়সে সে বাজার করে, তাকে আর কি বলবো। চাকরি না করলে এমন হবেই, জীবনটা ওর চায়ের দোকান হয়ে গেছে। মেহরাব কিচ্ছু বলল না, কিন্তু চোখে এক ধরনের নিষ্ক্রিয় আগুন খেলে গেল। মেহরাব বাজারে আসে, ঠিকমতো বাজার করে সে। বাজার শেষে যখন সে ফিরবে, তখন কে যেন পেছন থেকে মেহরাবের ব্যাগ টেনে ধরে। একটা চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে মেহরাব ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটা মেহরাবের খুব কাছে এসে দাঁড়িয়ে বলে, তুমি কে? আমাকে চেনো? ও আচ্ছা, তুমি শুধু লোকেশন আর সময় ঠিক করে দাও, বাকিটা আমি দেখব। সেটা তুমি বুঝবে না, যাও এখন।
শিপু চলে যায় সেখান থেকে। মেহরাব আর দাঁড়ায় না, হন হন করে সেখান থেকে চলে আসে। সন্ধ্যায় ছাদে বসে চা খাচ্ছিল মেহরাব, নিজেই বানিয়ে এনেছে। হঠাৎ পাশের ছাদে মাহিসা এসে দাঁড়ায়। মেহরাবের দিকে তাকায় সে। মেহরাব রাত জেগে চোখের অবস্থা কেমন হয়ে গিয়েছে। মাইশা বলে, তোমার চেহারাই কেমন যেন বদলে গেছে মেহরাব ভাইয়া। আগে তো তোমার চোখে অবজ্ঞা দেখতাম, এখন কেমন জানি একটা কঠিন ভাব। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তো বদলায়, হয় সময় মানুষকে গড়ে তোলে, না হয় ভেঙে ফেলে। মাইশা মুখে বিরক্তি এনে বলে, আমার তো মনে হয় তুমি এখনো সেই আগের মতোই আছো, শুধু মুখে মুখে কথা বলো, কিচ্ছু করতে পারো না। এইভাবে কতদিন চলবে বলো তো? পড়াশোনা শেষ করে কেন বেকার আছো? আঙ্কেলের বিজনেসও দেখো না কেন? এমনি। তুমি একটা অপদার্থ। হয়তো তুমি ঠিকই বলছো। তবে একটা কথা শুনে রাখো মেহরাব ভাইয়া, ভালোবাসা, বড় হওয়া, টাকা এইসব হয় নিজেকে প্রমাণ করার পরে। অলস হয়ে কিছু পাওয়া যায় না। যদি কখনো প্রমাণ করতে পারি তবে তোমার এই কথাটাই প্রথম মনে করব। মাইশা চলে গেল। পেছনে পড়া চায়ের কাপটা ধোঁয়াশায় যেন বলে গেল, কেউ একজন বদলে যাচ্ছে নীরবে, গোপনে। রাতের খাবার শেষ, সবাই যার যার ঘরে। হোটেলের নিচতলায় কিছু স্টাফ টেবিল গোছাচ্ছে। শহরের বাতাসে হালকা গুমোট ভাব। মেহরাব নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে, লাইট অফ। একটা ছোট্ট টেবিল ল্যাম্প জ্বালায়। ব্যাগ থেকে ওর মায়ের ছবি বের করলো। 2 বছর বয়সে মেহরাবের মা মারা যায়। তারপর রত্নাকে বিয়ে করে মোস্তাক চৌধুরী। সে ঘরে মাহিন আর বুশরা হয়। রত্না ছোটবেলায় মেহরাবের একটু ভালোবাসতো, কিন্তু বড় হবার পর থেকে সবার মেহরাবকে এড়িয়ে চলে। মায়ের ছবির দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে মেহরাব। পরদিন সকাল 9টা। ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা করছে চৌধুরী পরিবারের সদস্যরা। রত্না চৌধুরী চায়ের কাপ হাতে নাক সিটকে বললেন, মহারাজকে কি রোজ ডাকতে হবে? পিতার আদেশ, বড় ছেলের প্রতি ভালোবাসা বিরাট। এদিকে আমার ছেলে খেটে মরে। এই ছেলে আবার কাল রাতে হোটেল থেকে 2টা বিরিয়ানি এনেছে, একটাও কারোর জন্য না, নিজের ঘরে বসে খেয়ে ঘুমিয়ে পড়ে। এমন বিলাস, এমন অপদার্থ, এত বড় হয়েছে, একটা টাকাও তো সংসারে আনতে পারে না। বুশরা নখে নতুন নেল পলিশ লাগাতে লাগাতে বলল, মা, তুমি আর ওর কথা বলো না। আমার বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তোমার ভাই কি এখনো বেকার? মানে বান্ধবীগুলো, আমরা বড়লোক বলে আমরা ভাইদের সাথে প্রেম করতে চাই। বলেছি বেকার ভাই আছে একটা, চলবে কিনা? মাহিন শার্ট গায়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, থেমে বলল, হাব্বু তো আবার কিছু বলে না। ওই বড় ছেলে বলে মাথায় তুলে রেখেছে। এখন তো ওকে দেখলেই ঘা জ্বলে। কাপড় পরে, কাপড় চোপড়ও কেনে না। বাবা টাকা দিলে কি করে কে জানে। পুরনো জামা পরে ঘুরে বেড়াই, আমার পুরনো জামা চেয়ে পরে। উফ। রান্নাঘরের পাশে দরজা খোলা। ভেতরে বসে চুপচাপ ভাত খাচ্ছে মেহরাব। তার জন্য আলাদা বাসন। রান্নার পর বোয়া একসাথে রেখে দেয়, যাতে পরিবারের কেউ বিরক্ত না হয়। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে মুখে খুব ক্লান্ত, যেন কোনো কিছুর ওপর রাগ আর কষ্ট নেই। অথচ এই চোখেই লুকানো রহস্য যা কেউ জানে না, জানতে পারবেও না। এমন সময় মায়েশা আসলো। মায়েশা রত্নার বোনের মেয়ে। মেহরাবের চাচার সাথে রত্নার বোনের বিয়ে দেওয়াই হয়, ফলে মায়েশা একদিকে চাচাতো বোনও আবার খালাতো বোনও হয়। মায়েশাকে দেখে রত্না বলে, হায় রে মামা আয়েশা, এখন আমাদের বাড়িতেই থাকা শুরু কর। মাহিনের বিয়ের বাজার শুরু হবে শীঘ্রই, তুই থাকলে কত সাহায্য পাবো। আচ্ছা খালামণি, আমি থাকবো। আর খেয়েছি। মেহরাব ভাইয়াকে দেখছি না যে। আরে ও আবার তোর ভাই হয় নাকি? সে তোর ভাই না, জানিসই তো ওর ভিন্ন মা। তবু খালামণি, লোকটা কেমন যেন, কি করে না করে কেউ জানে না। সারাদিন ঘরে পড়ে থাকে, রাতে বাইরে যায়, কিন্তু কোথায় যায় বোঝা যায় না। কোথায় আবার খাবার চুরি করে গিয়ে প্রায় দেখি বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে ঢোকে। আচ্ছা এখন কাজ আছে, যাই। মায়েশা চলে যায়। মেহরাব সোজা তার রুমে চলে আসে। কারোর সাথে সেভাবে এখন আর কথা বলে না। রাত 11টা। আকাশে বজ্রপাত। মেহরাব চুপচাপ বসে আছে। টেবিল ল্যাম্পের আলোয় একটা নীল নোটবুক দেখছে। বাইরে বৃষ্টি। সে নিজের হাতে একটা চা বানিয়েছে। তার চেহারায় কেউ হয়তো ক্লান্তি দেখবে না, কিন্তু তার চোখে আসে অভিমান আর প্রতিজ্ঞার সুর। হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা খুব সাধারণ একটা পুরোনো বাটন ফোন, কোনো স্মার্টনেস নেই তাতে। মেহরাব ফোনটা কানে নিয়ে বলল, হ্যাঁ স্যার, কালকের অপারেশন কনফার্ম, লোকেশন অ্যাক্টিভেটেড আছে, আমি সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ মেজর মেয়রাব, কাল ভোর 5টায় শাহরাস্তি ব্রিজের নিচে মিট আপ। মাফিয়া গ্রুপ সিন্ডিকেট 9 ঢুকেছে শহরে। তুমি একাই যাবে, কেউ তোমার আসল পরিচয় জানে না। এইভাবে মিশন চালিয়ে যাও। সঠিক সময় রিপোর্ট করব স্যার।
ফোনটা কেটে রেখে চা খেতে খেতে সে জানলার বাইরে তাকায়। চোখে জল জমেছে কিনা বোঝা যায় না, কিন্তু মনে মনে হয়তো ভাসছে। এই বাড়িতে কেউ জানে না আমি কি, অথচ আমি জানি তাদের সবার নিরাপত্তা আমার হাতেই। মেহেরাব বিছানায় এসে শুয়ে পড়ে। পরদিন সকালে বুশরা চেঁচিয়ে বলল, মা, রুমে দেখে আসলাম মেহেরাব ভাই নেই। সারা রাত কোথায় থাকে কে জানে। কোনোদিন তো ঠিক মতো ঘরেও থাকে না। আগে তা সকালে ডেকে আসলে পেতাম, এখন পাই না। হুট করে বাড়ি ঢুকে। আমার মনে হয় ও চুরি করতে যায় রাতে, করে পুলিশে দিলে ভালো হতো। বকাটের ছেলেটা বেশ হতো, কে জানে কি কাজ করে রাত বেরাত। মাহিন ফোনে গেম খেলতে খেলতে বলল, মা, ওরে নিয়ে মাথা ঘামায়ও না, ওই ছেলে নিয়ে চিন্তা করাই ভুল। কিন্তু মেহেরাব কোথায়? সে হেলতে দুলতে বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন সকাল 9টা বেজে গিয়েছে। বুশরা টিভির চ্যানেল পাল্টে নিউজ শোনে। সারান্থী ব্রিজে এক আন্ডারওয়ার্ল্ড মাফিয়া নিহত। কে তাকে মেরেছে কেউ জানে না, তবে মাফিয়া সিফাতকে মোস্তাকের রেস্টুরেন্টে লাস্ট দেখা গিয়েছিল। এরপর তার লাশ পাওয়া গেছে এখানে। মেহেরাব নিউজটা দেখে, চোখ বন্ধ করে কল্পনা করে রাত 3টার দৃশ্য। শান্ত রাস্তায় ব্রিজের নিচে দাঁড়িয়ে ছিল একা একজন লোক। মাথায় হুডি, চোখে কালো চশমা, তার হাতে নাইফ আর এক হাতে পিস্তল। মরফিয়াস দাঁড়িয়ে আছে, সামনে হাঁটু গেড়ে বসে আছে মাফিয়া সিফাত। সিফাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মোস্তাকের সাথে তোর ডিল ফাইনাল ছিল, কিন্তু মোস্তাক না করে দেওয়ায় তুই ফিরে যেতে চেয়েছিলি, কিন্তু মরফিয়াস তা হতে দেবে না। টার্গেট লোকেশন লকড। ঠাস। এরপর গুলি চলে, সিফাত মারা যায়। মেহেরাব দ্রুত চলে আসে নিজের রুমে। এখন সে ঘুমাবে। দুপুর হয়ে গিয়েছে, বাড়ির সবাই একসাথে খেতে বসলো। মেহেরাব ঘুমাচ্ছে তার ঘরে। মোস্তাক সাহেব আজকে দ্রুত বাড়ি এসেছে। ঘরের ভেতর হালকা উত্তেজনার গন্ধ পাওয়া যাচ্ছিল, কারণ আজ মোস্তাক চৌধুরীর এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং আছে। পুরো পরিবার প্রস্তুত, শুধু একজন ছাড়া, সে মেহেরাব। রত্না চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে উঠলেন, ওই শুনছো মোস্তক সাহেব, তোমার সেই উচ্চশিক্ষিত বড় ছেলে এখনো ঘুমাচ্ছে। আজকে তো কর্তৃপয়রা বাহির হইতে পারছে না বুঝি? সকালে বই হাতে বাড়িতে এসেছিল। কি যে করে ও, তুমি কিছুই বলো না কেন? ছেড়ে দাও ওকে, ঘুমাতে দাও, তার তো কোনো কাজ নেই। ওরে আর জাগায়ও না মা, ও তো দুনিয়ায় একটা কাজই আছে, ঘুমানো আর বাপের হোটেলে ফ্রি খাওয়া। একদম ফ্রিতে খাওয়া, ফ্রিতে থাকা, এই লাইফ চাই আমরাও। আরে না না, মেহেরাব ভাইয়া তো বই খাতার ভেতরেই হিপনোটাইজড। কিছু বললে বলেন, আমি সমাজের ন্যায় অন্যায় দেখছি। তুই আগে নিজের আয় করে তারপর সমাজ ঠিক করিস। ঘরের সবাই একচোট হাসিতে মেতে উঠল, অথচ কারোর চোখেই পড়ল না দুধতলার করিডোরে দাঁড়িয়েছিল মেহেরাব। একটু আগে উঠেছে সে, চুল এলোমেলো, গায়ে নীল পাঞ্জাবি, চোখে সেই পরিচিত বিষণ্ণতা। সে নিচে না নেমে ধীরে পায়ে নিজের রুমে ফিরে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করতেই একটা মুখোশ খসে পড়ল। সে দ্রুত ওটা নিয়ে খাটের নিচে ব্যাগের ভিতর রাখলো, যার চোখে তখন কষ্ট না, বরং অদ্ভুত এক দৃঢ়তা আছে। ড্রয়ার খুলে একটা ফাইল বের করলো সে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিক্রেট অপারেশন ইউনিটের অপারেশন কোড, ব্ল্যাক লাইটার ফাইল। সে কাজগুলো একবার দেখলো, তারপর ফাইলটা আবার লুকিয়ে ফেললো। সেখানে অনেকের নাম আছে। মেহেরাব চোখ বন্ধ করে একা একা বলে, আমাকে কেউ চেনে না, চিনবেও না। এখনো সময় হয়নি, কিন্তু আসবে। যখন সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে, আমি সেদিন কথা বলবো। চেইনের সবচেয়ে বড় শাখায় বিক্ষোভ। একদল লোক এসে হুমকি দিচ্ছে, মোস্তাক চৌধুরীকে বলো তার সময় শেষ। লোকগুলো রাজনৈতিক নেতা, জাহাঙ্গীর মাসুদের পেইড গুন্ডা। বিগত কয়েকদিন ধরে মোস্তাক সাহেবের কিছু জমি নিয়ে বিরোধ চলছে। পুলিশ অভিযোগ দিয়েও কাজ হয়নি। রত্না চেঁচিয়ে কথা বলছেন, ওদের কাউকেই চিনি না, সব মোস্তাক সাহেবের শত্রু। আইনের মানুষরা তো হাত গুটিয়ে বসে আছে। মাহিন ছেলেটা একা কিভাবে সামলাবে? তোমার বড় ছেলে কি করে? আইন কাজ করে না রত্না, এখানে কাজ করে ক্ষমতা। এমন সময় মায়েশা তার ফোনে একটা নিউজ দেখায় সবাইকে। সেখানে দেখা যায় চৌধুরী হোটেলের চেইন 3 নম্বর শাখায় দখল নিতে যাচ্ছে কর্পোরেটের টায়ারের গ্রুপ। এই নিউজটা নেটপত্রে চলে এসেছে। মাহিন চিৎকার করে বলে ওঠে, সব হচ্ছে মানে আমাদের বিজনেস শেষ, চাঁদা না দিলে রাজনৈতিক নেতার গুন্ডা পাঠিয়ে জমি দখল করবে। বাবা কিছু করো, আমরা তো রাস্তায় নেমে যাব। মোস্তাক সাহেব স্তব্ধ, কিছু বলছেন না। চোয়াল শক্ত করে তাকিয়ে আছেন দেয়ালের দিকে। ততক্ষণে মেহেরাব তার রুমে বসে ল্যাপটপে ঢুকেছে ডার্ক ওয়েবে। গোপন আইডি দিয়ে লগ ইন করে লিখল, 2 সেক্টর সি আলফা, সাবজেক্ট আর্জেন্ট, কোড ব্ল্যাক, মেসেজ, টার্গেট জে মাসুদ,
শেষ বিকালে রোদ চৌধুরী বাড়ির ছাদে এসে পড়েছে। মাইশা উঠে এসেছে একা হাওয়া খাবে ছাদে। হঠাৎ পেছনে কাশির শব্দ। মাইশা ঘুরে তাকিয়ে দেখে মেহরাব। ও তুমি কিছু বলবা? না, তুমি এমনি দাঁড়িয়েছিলে, ভাবছিলাম আজ একা হয়েছো বুঝি, সঙ্গ দিতে আসলাম। তুমি তো সব সময় একাই থাকো, কেউ তো তোমাকে চায় না, তাহলে সঙ্গের প্রয়োজন নেই? হ্যাঁ জানি, আমি অপ্রয়োজনীয়, অবহেলিত। তুমি তো করো না কিছু, পড়াশোনা করেছো, তাই বলে নিজেকে হিরো ভাবো? হিরো হবার ইচ্ছা নাই, শুধু নিজের কাজটা করে যেতে চাই। কাজ? চাকরি না করে কাজ করতে চাও? হয়তো একদিন জানবে। মেহরাবের কথা শেষ না করতে দিয়ে মাইশা বিরক্তি নিয়ে চলে যায়। কিন্তু সেই চলে যাওয়া একটা প্রশ্ন রেখে যায় মেহরাবের মনে। তাকে কি সত্যি কখনো বোঝানো যাবে? সে যা দেখেছে তার বাইরেও কিছু আছে। রাত হয়েছে, নিস্তব্ধতা বেড়েছে অনেক। জাহাঙ্গীর মাসুদের রেকর্ডিং সহ একাধিক দুর্নীতির দলিল এক অজানা সোর্স থেকে রাতে চলে যায় সেহরির কাছে। সেদিন রাত 3টায় গোপন গোয়েন্দা হেডকোয়ার্টারে এক মিটিংয়ে বসে। এই ইনফো কোথা থেকে এলো? স্যার, এমএমসি, আবার সেই লেভেল 7 অফিসার, তার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। সে ডেঞ্জারাস আন্ডারকভার এজেন্ট, তার নিকনেম মরফিয়াস। তার বিষয়ে আর কিছু জানো? না স্যার, শুধু কোড নামে টাকা হয় মরফিয়াস। ও আচ্ছা, রাজনৈতিক নেতা জাহাঙ্গীরকে তুলে আনো মরফিয়াসের নজর পড়ার আগে, না হলে লাশ পাওয়া যাবে কোথায় কে জানে। মিটিং শেষ হয়। তাদের কাছে জাহাঙ্গীরের বিরুদ্ধে অনেক প্রমাণ এসেছে। অপরদিকে মেহরাব নিজের রুমে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, এই আয়নায় আমি যা দেখি তা কেউ দেখে না। এই নাম, এই মুখ, এই অবহেলা, সবাই মুখোশ। একদিন এই মুখোশ খুলে পড়বে, তখন এই বাড়িটাও আমাকে চিনবে, সবাই আমাকে জানবে। বাড়ির রান্নাঘরের কাজে শেষ করে হাঁপিয়ে উঠেছেন রান্নার বুয়া হাসিনা। ওনা পেঁচানো চুলে ঘাম মুছলেন। পাশে বসে হাত পাখা দিয়ে নিজেকে হাওয়া করছে রত্না বেগম। এই যে হাসিনা, ওই অলস মেহরাব আজ ঘরের বাইরে পা দিয়েছে তো, নাকি ঘুমাচ্ছে? আমি তো দেখছি পচা বিছানায় পচে মরছে সারাদিন। না ম্যাম, অনেক বেলায় উঠেছি। মেহরাব ভাই একটু ভাত খেয়ে আবার ঘরে ঢুকে গেছিল। আগের মতোই চুপচাপ, যেন কারোর সঙ্গে সম্পর্ক নেই। সম্পর্ক? ওর সাথে সম্পর্ক রাখে কে? ওই বাড়িতে জায়গা দিতেও আমার রাগ হয়। ওর মা মরার পর আমারই দায় দিছে, না হলে মোস্তক সাহেব ওকে এতদিন আগেই পাঠিয়ে দিত বুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে। পাশেই বসে ছিল বুশরা, কানে হেডফোন, চোখে ফ্যাকাশে মোটা ফ্রেমে চশমা, কিন্তু কথাবার্তা সব শুনছিল। বুশরা ব্যঙ্গ করে বলল, আম্মু জানো, লাস্ট উইকে মাহিন ভাইয়ের বন্ধুরা এসেছিল। এক বন্ধু জিজ্ঞেস করলো এটা কার ভাই। এখন মাহিন ভাইয়া হেসে বলেছে, ঘরের পুরনো আসবার বুনছ রেখে দিয়েছি, ব্যাস। রত্না হাসলেন, বুশরাও। এই বাড়ির প্রত্যেকটা মানুষই যেন মেহরাবের নাম শুনলে তাচ্ছিল্যের হাসেন। এমন সময় মাহিন আসে। সে চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে আর বলে, দেখো সবাই দেখো, আমি পেপারস নিয়ে এসেছি। আমাদের জমি আর কেউ নিতে পারবে না। শাহজাহাঙ্গীর ধরা খাইছে। প্রচন্ড চিৎকার করে উঠল মাহিন। তার গলা প্রায় কাঁপছে উত্তেজনায়। রত্না বেগমের রান্নাঘর থেকে বেরিয়ে এসে চমকে গেলেন। কি বলছিস? সব ঠিক হয়ে গেছে? আমরা তাহলে রাস্তায় থাকবো না? মোস্তাক চৌধুরী পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে এলেন। তাহলে পেপার ফিরে পেলাম? ও তো সব জোর করে নিয়ে গেছিল। সব ঠিক হয়ে গেছে, শাহজাহাঙ্গীর সব স্কার করেছে, আমরা সব ফিরে পেয়েছি। মুহূর্তেই সবাই হতবাক। আল্লাহর কৃপা ছাড়া কিছুই না এটা। আমার বয়সে এসে এমন যন্ত্রণা। এইসব কোলাহলের মাঝেই সবার থেকে দূরে মেহরাব দাঁড়িয়ে আছে চুপচাপ। তার হাতে মগে এক কাপ কফি, আর এক হাতে বাটন ফোন। ছোটের কোণে এক টুকরো মুচকি হাসে। সে জানে আসল গল্পটা কি, জানে কিভাবে সেই অজানা সিআইডি অফিসার হঠাৎ করে তদন্তে নামলেন, কিভাবে রাতারাতি জালিয়াতির প্রমাণ মিলে গেল। মাহিন কিছুই বুঝে না, শুধু পেপারস হাতে পেয়েছে, সেটুকুই জানে। কিন্তু কে বা কারা নিঃশব্দে সবকিছু সামলে দিয়েছে সেই খবর কেউ রাখে না। ছাদের এক কোণায় নিজেকে গুটিয়ে বসে আছে মেহরাব, হাতে পুরনো এক ডায়েরি। পাশে বসে আছে শুদ্ধ বাংলার অভিধান আর বাটন ফোন। ফোনটা হঠাৎ কাঁপতে শুরু করে প্রভেট করে। মেহরাব আশপাশে তাকালো, কেউ আছে কিনা দেখে নিল। ফোন রিসিভ করতেই শিফু বলে। মেহরাব ফোন কেটে দেয়। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। ওইদিকে মাইশা আর তার বান্ধবী বসে কথা বলছে। জানিস তো শালমি, ও বাড়ির বড় ছেলে মেহরাব দেখলে মনেই হয় না এখনো চাকরির চেষ্টা করে কিনা।
স্রেফ বাবার বাড়িতে পড়ে আছে। দেখতে কিন্তু বেশ কিউট। কিন্তু প্রেম করলে তো কিছুই পাবো না, তার সাথে আমার পরিবার বিয়ে দেবেও না। তবে একবার দেখেছি উনি ছাদে দাঁড়িয়ে ডায়েরি লিখে, বাহ, হাই হাই, ভাব যেন কি মহান কবি। চাকরি পাবে না রে, কবিতাই লিখুক, দেখলেই বোঝা যায় বোকা টাইপের মুখ। আজকাল যে চাকরির পরীক্ষা আইকিউ লাগে। ওরা দুজন হাসতে থাকে। মেহরাবের কানে হাসির শব্দ আসতে থাকে। মোস্তাক সাহেব তার অফিসে বসে আছে, মুখ গম্ভীর। সামনে বসে আছে এক রাজনৈতিক নেতার নাম রফিকুল ইসলাম। কিছুদিন আগেই তারই ছোট ভাই, মানে রাজনৈতিক ছোট ভাই জাহাঙ্গীর এসেছিল। আজকে এসেছে রফিকুল চোখ গরম চাহনি দিয়ে মোস্তাককে বললেন, রফিক ভাই, বুঝতেই পারছেন আমি ব্যবসায়ী মানুষ, আমি চাই শান্তি, নিজের টাকা নিয়ে বিজনেস সামলাই। এখানে কোনো নেতাকে কেন পার্সেন্টেজ দেব? ঠিক তখনই অফিসের দরজা ধীরে ধীরে খুলে চায়ের কাপ হাতে নিয়ে আসে অফিসের বয়। সে চা দিয়ে চলে যায়। ছেলেটা নতুন মনে হলো মোস্তাকের কাছে, কিন্তু সেই সব দেখার সময় নেই। কিন্তু ছেলেটা আসলে কে? রফিক আরও হুমকি ধুমকি দিয়ে চলে যায়। ছেলেটা ছিল শিফু। সে সব কিছু শুনেছে। রাত গভীর হয়েছে। ব্লু স্কাইয়ের সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে কালো রঙের SUV গাড়ি দাঁড়িয়ে আছে। এক পাশে দাঁড়িয়ে আছে অস্ত্রচোর দল, সেই সঙ্গে ডিল হচ্ছে রাজনৈতিক ফান্ডিং ওয়ে। হঠাৎ সেখানে একটি অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ যেন পাকা রাস্তার ওপরে লোহার রড টেনে আনছে। শব্দটা আরও প্রখর হয়। হঠাৎ মাথায় হুডি, মুখে মাস্ক, এক হাতে রড আর এক হাতে পিস্তল নিয়ে একজন আসলো। হুডির সামনে অংশ বড় অক্ষরে এম লেখা। অস্ত্রের ডিলার সুমন আর রাজনৈতিক ফান্ডিংয়ের আছে রফিক। ওরা দুজনই ভয় পায়। মরফিয়াস কারোর সামনে প্রথম ও শেষবারই আসে। প্রথমবার মরফিয়াসকে যে দেখো সে আর পরের বার দেখতে পায় না, সে উপরে চলে যায়। রফিকের কথায় কেউ এগিয়ে আসে না। তাকিয়ে দেখে ওদের কোনো ছেলেপুলে সেখানে নেই। ওরা দুজন ভয় পায়। সুমন ওর কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে যাবে, তার আগে মরফিয়াস গুলি করে সুমনের কপালে। রফিক ভয়ে কাঁপতে থাকে। পরিচয় তো দিলামই মরফিয়াস, তবে আরও একটা পরিচয় অবশ্য আছে, সেটা হলো আমি বেকার। আজকে থেকে জানবে সবাই মরফিয়াস স্পেশাল এজেন্ট ও এনকাউন্টার স্পেশালিস্ট। তোদের লাশের পাশে লিখে দিব আমার নাম। এটা বলেই সে রফিকের মাথায় লোহার রড দিয়ে সোজা বাড়ি মেরে দেয়। তারপর গুলি করে। এরপর রফিকের রক্ত দিয়ে নিজের নাম লেখে। সকালে খবরের কাগজে বেরিয়েছে মরফিয়াস অস্ত্র চলাকালীন সুমন ও দেশদ্রোহী রফিককে মেরে ফেলেছে। খবরটা মোস্তাকের বাড়িতেও আসে। তবে সেসব নিয়ে কারো মাথা ব্যথা থাকে না। মেহরাব ঘুমাচ্ছে। বাজারে পাঠানোর জন্য রত্না কয়েকবার ওকে ডেকেছে, কিন্তু ওঠেনি মেহরাব। খানিকটা আগেই যে ঘুমিয়েছে। রত্না বেগমের মুখে গঞ্জনার ঝড়। রত্না উচ্চ গলায় বলে, কারো দিয়ে একটা কাজ হয় না। আহারে আমার কপাল, এই ছেলেটা মূল্যে শান্তি পাইতাম, পরে পরে খালি ঘুমাবে। আব্বু, আজকাল না অনলাইন দেখছি বেকার মেহেরাব দেখছেন মেমি বের হয়। সবাই হাসে, কিন্তু তারা জানে না সেই হাসির পিছনে একা একা রাতভর শহর পাহারা দেওয়ার এক ছেলের গল্প। আজকে বুশরার জন্মদিন। বাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। মাইশাকে অনেক বেশি সুন্দর লাগছে। সবাই সেজেছে নিজের মতো। বাড়ি ভর্তি মানুষজন। মাইশা হঠাৎ মেহরাবের দিকে তাকায়। মেহরাব এক কোণে দাঁড়িয়ে বাটন ফোন চাপছে। মাইশার খারাপ লাগে কিছুটা, কারণ ছোটবেলায় যে ছেলেটা সবসময় হাসতো, মজা করতো, মায়েরা সব জ্বালাতন সহ্য করতো, মায়েরা ছোটো ছোটো বায়নাগুলো পূরণ করতো, কিন্তু এখন মেহরাব একদম চুপচাপ হয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, যেন মনে হয় বাড়িতে কেউ নেই, সেই একাই আছে। এমন সময় মেহরাব এসে মাইশাকে ডাকে। মাইশা মেহরাবের সাথে আসলো। দুজন উঠোনে এসে দাঁড়ালো। কি হয়েছে? এভাবে ডাকলে কেন? এই সন্ধ্যাটা কেমন যেন অন্যরকম না মাইশা? মানে হঠাৎ এমন কথা? হঠাৎই ইচ্ছে করলো তাই বললাম। তোকে একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে জমে আছে, এবার বের করতেই হবে। মাইশার মুখ থমথমে হয়ে গেল। মনে হলো কিছু একটা হতে যাচ্ছে। মাইশা বিভ্রান্ত কণ্ঠে বলে, এত সিরিয়াস ভাব দেখাচ্ছ কেন? কারণ আমি আজ আর বেকার বড় ভাই মেহরাব থাকতে চাই না। আমি আজ তোকে মাইশা হিসেবে ডাকতে এসেছি। আমার ছোটবেলার বন্ধু, আমার সুখ দুঃখের সাথী, আমার প্রথম দেখা প্রেম। মাইশা থ হয়ে গেল। চোখের পাতা পড়তে ভুলে গেল। মেহরাবের কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট। মাইশা, তোর চোখে আমি হয়তো ব্যর্থ, অকর্মা, সংসারের বোঝা, কিন্তু তুই তো জানিস না আমার প্রতিটা সকালে তুই একটা মুখ, তোর হাসি, তোর রাগ, তোর প্রতিটা ভঙ্গিমা
আমাকে টেনে রাখে পৃথিবীতে। তুই আমার কাছে শুধু মাইশা না, তুই আমার ভালোবাসা। মেহরাব ভাইয়া, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ভালোবাসি না বললে মিথ্যে বলা হবে, ভালোবাসি বললেও কম বলা হবে। আমি তোর দিকে শুধু এক ভাইয়ের চোখে তাকাইনি কখনো, আমি তাকিয়েছি এমন চোখে যে মানুষটা দিনের শেষে তোকে নিজের পাশে চায়। মাইশার নিঃশ্বাস আটকে আসে, ধীরে বলে, কিন্তু তুমি তো তুই ভাবছিস এই বেকার ছেলেটা এমন সাহস কিভাবে পায়, তাই না? না, মানে আমি তো কখনো এভাবে ভাবিনি। ছোটবেলার সেই মেহরাব, যে খেলার সময় গলা ফাটিয়ে হাসতো, যে পড়াশোনায় ডুবে থাকতো, যে এতদিন চুপচাপ থেকেছে, সে আমাকে ভালোবাসে, এটা বিশ্বাস করা কষ্টকর। বিশ্বাস করিস বা না করিস, আমি তোকে ভালোবাসি, এটা বলতে এসেছি। যদি তোর কাছে আমি শুধুই বেকার, কিছু না, তাহলে এখানেই থেমে যাব। কিন্তু যদি তোর মনে একটু জায়গা থাকে আমার জন্য, তাহলে আমি অপেক্ষা করব। জানি না কতদিন, শুধু জানি তুই আমার জন্য স্পেশাল। মেহরাব ভাইয়া, আমি কখনো এভাবে ভাবিনি। তোর ভাবার দরকারও ছিল না, কারণ আমি কখনো তোকে বোঝার সুযোগই দেইনি। কিন্তু আজ চাই তুই আমার চোখে নিজেকে দেখ। মাইশা কিছু চুপ থেকে মেহরাবের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, আমি কিছু বলার মতো অবস্থায় নেই, আমাকে একটু সময় দাও প্লিজ। আমি তোকে কখনোই জোর করব না মাইশা, সময় তোর, মন তোর। শুধু এইটুকু জানিয়ে গেলাম, আমি তোর, আজও, কালও, হয়তো চিরকাল। মেহরাব ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। মাইশা নিশ্চল দাঁড়িয়ে থাকলো তার দিকে তাকিয়ে। হঠাৎ অনুভব করলো বুকের মাঝে অজানা এক ধাক্কা। ছোটবেলার সেই সঙ্গী, যে কিনা এখন একজন পরিপক্ক পুরুষ, তার চোখে সত্যিই ভালোবাসার ছায়া ছিল। বিকালে সবাই বাড়িতে বসে আছে, এমন সময় কলিং বেল বাজে। কাজের লোক গিয়ে দরজা খুলে, ঘরের গেট খুলে দিয়ে একটা ডেলিভারি বয় ঢুকছে, হাতে একটা পার্সেল। মেহরাবের নামে একটা কুরিয়ার এসেছে, এটাই তো ওনার ঠিকানা, তাই না? মেহরাবের নামে? জি, উনি কি আছেন? হ্যাঁ আছে, রেখে যাও। আচ্ছা, সাইনটা করে দিন। বর্ষা উঠে পার্সেল হাতে নিয়ে সাইন করে দেয়। পার্সেলটা টেবিলে রেখে বর্ষা বলে, মা, মেহরাব ভাইয়ের নামে কুরিয়ার, সে তো কোথাও যায় না, কারোর সঙ্গে মিশে না, কারা পাঠাবে ওকে কিছু? আমি বলি কি, এইসব কুরিয়ার দিয়ে কোনো প্রেমপত্র পত্রী হইল না তো? প্রেমপত্র? হে হাসালে মা। এমন সময় মেহরাব নিচে আসে, সে দ্রুত এসে প্যাকেটটা হাতে নিল। মেহরাব শান্তভাবে বলে, তোমরা অনুমান করতে পছন্দ করো, জানো না আসলে কিছুই। এটা আমাকে দাও। তুই মুখ লাগাচ্ছিস আমার সঙ্গে? তুই একটু আত্মসম্মান থাকলে হয়তো কিছু জিজ্ঞেস না করে নিজের কাজটা আগে দেখতে। রত্নার চোখ লাল হয়ে উঠল, বর্ষার মুখ বাঁকিয়ে চলে গেল। মেহরাব আর না দাঁড়িয়ে চলে আসে নিজের ঘরে। প্যাকেটটা খুলে ভেতর থেকে বের হয়ে আসলো একটা স্পেশাল ওয়ারলেস কম্বিনেশনের ইয়ারপিস, একটা ম্যাপ, একটা নতুন গান, একটা চিঠিতে লেখা, মেহরাব, এই শহরে তোমার মিশন কমপ্লিট। এবার যে বাড়ি ছাড়তে হবে, তোমাকে নতুন কিছু পাঠিয়েছি। এবার যে মিশনটা দিব, তার আগে বলে রাখি, এটা অনেক রিস্কি, সরকার পতনও হতে পারে। তাই তোমার মতো অফিসারকেই আমরা খুঁজছি, কারণ তুমি নিজেকে আড়াল করে রাখো। এই সুবিধা, জলদি সব কিছু রেডি করো, হয়তো ঘর ছাড়াও হতে পারো। লোকেশন তোমার ফোনে সেন্ড করেছি, মিশন শুরু। আর শোনো, এবার আর কাউকে মারা যাবে না, অ্যারেস্ট করতে হবে। মেহরাব জোরে একটা শ্বাস নিয়ে নিজের ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে। মাইশা ছাদ এসেছে, মেহরাব কি খুঁজছে? মেহরাব এমন হুট করে প্রপোজ করার কোনো মানে খুঁজে পাচ্ছে না সে। মেহরাবের সাথে কথা বলা দরকার। হঠাৎ বসে আসে, মাইশাকে বলে, মাইশাপু, তুমি মেহরাব ভাইয়ের ঘরে পাশে উকি ঝুঁকি দাও কেন? ওর সাথে কি তোমার? আমি তো আগে পরে ওর কাছে আসিনি, কিন্তু মাঝে মাঝে মনে হয় এখন এত চুপচাপ কেন ও? চুপচাপ মানে ডিপ্রেশন, অনলো, সাইকো, দয়া দেখাবা না বেশি। তাও মনে হয় ও কিছু লুকায়। যা ইচ্ছে করুন, চলো তো, ওনার বিষয়ে এত জানতে হবে না। বর্ষা মাইশাকে টেনে নিয়ে চলে যায়। প্রায় মাঝরাত। একটা পুরনো গোডাউনের চারিদিকে আলো কম, ভিতরে চলছে অবৈধ নারীর পাচার লেনদেন। দুজন অপরিচিত লোক মুখ থেকে কন্টেনার গুনছে। মরফিয়াস এসেছে, পিছনে ফোর্স। মরফিয়াস বলে, শিপু, বিদ্যুতের লাইন কেটে দাও। সাথে বিদ্যুৎ বন্ধ হয়। পুরো গোডাউন অন্ধকার। মরফিয়াস গোপনে ভিতরে ঢুকে পড়ে। অন্ধকারে লোহার রড হাতে মরফিয়াস সবাইকে অনেক মারে, তারপর বেঁধে ফেলে সবাইকে।
আলো জ্বলে ওঠে, সামনে অনেকগুলো পুলিশ। কিন্তু হঠাৎ পুলিশ কোত্থেকে আসলো? শিফু বলে। কিন্তু আমার লোকেরা কোথায়? শিফু ওদেরকে ধরে নিয়ে যায় থানায়। মরফিয়াস অফিসে সবকিছু রিপোর্ট পাঠিয়ে দেয়, ভিডিও সহ। সকাল হয়, তাজা খবর হিসাবে পত্রিকাতে ছাপানো হয়। গাজীপুরে 8 কোটি টাকার ড্রাগসহ নারী উদ্ধার, গোপনে পরিচালিত ছায়া অভিযানে ধরা 7 অপরাধী। অজ্ঞাত বাহিনী সম্পর্কে পুলিশের মুখে তালা, তবে মরফিয়াস ওদের ধরেছে এটা জানা যায়। সকালে মাহিন পত্রিকা হাতে বসে আছে। এত বড় ঘটনা চুপি চুপি করে এসব মরফিয়াস দারুণ হাইসি। সরকারি লোক না হলে এত বড় ফোর্স কে চালায়? সে নিশ্চয়ই আন্ডারকভার এজেন্ট হবে। এমন সময় মেহরাব রান্নাঘর থেকে বের হলো, হাতে তার চায়ের কাপ। মাইশা তাকায় মেহরাবের দিকে। মেহরাব যেন মাইশাকে পাত্তাই দিচ্ছে না, সে চুপ করে থাকে। মেহরাবের চাহনি চোখে পড়ে তার। মেহরাব চায়ের কাপ হাতে নিয়ে বলে, সে হয়তো সরকারের কোনো কর্মচারী। আমি পত্রিকা রোজ পড়ি। সে সবসময় সামনে থাকে না। যারা ছায়া হয়ে কাজ করে তারাই আসল দেশপ্রেমিক। মাইশা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে বুঝে যায় এই ছেলেটা চা মন দিয়ে চা বানাচ্ছে, কিন্তু তার মনটা ঠিকই, কিন্তু কিছু একটার ভেতর যে খুব গভীরভাবে জড়িত। চৌধুরী বাড়ির সকালটা আজ অস্বস্তিকর, এক নীরবতায় ভরা। পাখির কিচির মিচির, কাজের লোকদের হাঁক ডাক সবই আছে, কিন্তু একটা অদৃশ্য ভার যেন পুরো বাড়িটাকে ঢেকে রেখেছে। সেই ভারের কেন্দ্রবিন্দু মেহরাব। মেহরাব আজ সকাল থেকেই চুপচাপ। তোর সাহস কি করে হয় আমার ছেলেকে বকাঝকা করার? তোর মতো একটা অপদার্থর ছেলে আমার এই ছেলের সে থেকে দূরে থাকবে। আজ মাহিনের ওপরে অধিকার দেখাচ্ছিস, কালকে সবকিছুর ভাগ চেয়ে বসবি। আমি কি তাদের বড় ভাই না? চুপ কর, তোর মা আলাদা। তাতে কি? বুশরা ছোট বোন আমার, তাকে আদর শাসন করব। মাহিন ভুল করলে বকবো না। এসব লাগবে না। শোনো মাহিনের বাবা, যদি এই বাড়িতে মেহরাব থাকে তো আমরা থাকবো না, আমি চলে যাব। কি শুরু করলে? খাবার টেবিলে বসে এসব কথা কেউ বলে? কেউ কোনো কথা বলছে না। মেহরাব উঠে দাঁড়ায়, রুমে গিয়ে একটা ব্যাগ নিয়ে বের হয়ে আসে। তারপর টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, মাহিনকে রাতে আমি এমনি এমনি বকিনি। কেউ কথা বলে না। মাহিন গত রাত বাইরে থেকে ফিরে আসার পর ঘটনা ঘটেছিল, সেটা যেন মেহরাবের ভেতরে বহুদিনের দহনকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। মাহিন বাইরে গিয়েছিল বন্ধুদের সঙ্গে একটা ডিল করতে। অবশ্য সেই ডিলের খবরটা কেউ ঠিকভাবে জানতো না। বাড়িতে বলে গিয়েছিল, বন্ধু জন্মদিনে যাচ্ছে, একটু দেরি হবে। রাত প্রায় 1টা। বাড়ির দরজা খোলার শব্দে সবাই ঘুম ভেঙে যায়। মাহিন ছেঁড়া জামা, মুখে ভয় আর চোখে ত্রাস নিয়ে বাড়িতে ঢুকলো। পেছনে মেহরাব দাঁড়িয়ে মাহিনের গালে চড় দিয়ে বলে, তোকে আমি রাস্তায় বারণ করলাম, শুনলি না। আমি না থাকলে কি হতো? সবাই হতবাক হয়ে যায়। রত্না ছুটে এসে বলল, কি হয়েছে মাইন? এ কি হাল তোর? আর মেহরাব তোকে বকছে কেন? পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল আমাকে। পুলিশ? রত্না আটকে উঠল। মোস্তাক, বুশরা সবাই প্রশ্ন করে। মাহিন মাথা নিচু করে বসে আছে। মেহরাব ধীরে ধীরে সামনে গিয়ে বলল, বাড়িতে বলে গিয়েছিল কারো জন্মদিনে যাবে। জিজ্ঞাসা করো সেখানে পুলিশ কেন ছিল? কি হলো বলো? আমি একটা জায়গায় গিয়েছিলাম, বন্ধু বড় ভাইয়ের সঙ্গে কিছু লেনদেন ছিল, টাকা পেতাম, কিন্তু মেহরাব এগিয়ে গিয়ে মাহিনের গালে আরো চড় দেয়। তুই জানিস না ওইসব জায়গার যাওয়া কতটা বিপজ্জনক? টাকা লেনদেন মানে কি? মাদকের সাথে কোনো সম্পর্ক আছে? বাবা তোমার ছোট ছেলে মাদকের সাথে জড়িত ছিল, সে ওটার টাকা নিতে গিয়েছিল সেখানে। মাহিন চোখ, সবাই অবাক হয়ে গিয়েছে। মেহরাব তার কণ্ঠ শক্ত করে বলল, তুই যদি আমার ভাই না হতিস, তোর বুকে পুলিশের সব কয়টা গুলি প্রবেশ হতো। ওই সময় যদি আমি সেখানে না যেতাম, আজকে তুই হাজতে থাকতি। আমি না থাকলে আজ তোর মুখে থুতু দিত তোর বন্ধুরা। থামো, অনেক হয়েছে। তুমি কে বোকা দেয়ার? তুমি নিজেও তো একটা কিছু করো না, অলস ছেলে। মাহিন অন্তত কিছু তো করে। মেহরাব ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিজের রুমে চলে গেল। সকালে যখন সবাই উঠেছে, রত্না রাতের সেসব নিয়ে মেহরাবকে কথা শোনায়। মাহিন মাথা নিচু করে বসে আছে। মা, ভাইয়াকে যেতে দিও না, সত্যি বলছি, ভাইয়ার জন্য কালকে বেঁচে ফিরেছি, ভাইয়া যেও না। মাহিন এসে মেহরাবের ব্যাগটা নিয়ে নেয়। মেহরাব অবাক হয়। প্রথমে কেউ এই বাড়ি থেকে ওকে ভালোবাসা দেখালো। রত্না বলে, কেউ থাকলে সমস্যা নেই। মেহরাব মুচকি আসে, ব্যাগটা নিয়ে নিজের ঘরে আসে। মাইশা বেছে কিছু চুপচাপ লক্ষ্য করছে। মেহরাব একা বসে জানলার পাশে তাকিয়ে আছে। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে একটা অদ্ভুত জেদ। ড্রয়ার খুলে একটা ছবি বের করলো, একটা পুরনো ছবি। সেখানে সে তার মা দাঁড়িয়ে আছে।
তার মায়ের হাসি ছবির ভেতর থেকেও যেন আলো ছড়াচ্ছে। সে ছবির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, মা, তোমাকে বড় হবার পর দেখিনি, শুধু এই ছবিটা ছিল আমার একটা শার্টের ভিতরে। তুমি চলে গেলে কেন মা? ঠিক সময় দরজায় টোকা পড়ল। মেহেরাব বলল, এসো। ভেতরে ঢুকলো মাইশা। মেহেরাব চমকে তাকালো। মাইশা বলল, একটু কথা বলবো? বসো। বলো। তুমি মাহিনের জন্য যা করেছো তার জন্য ধন্যবাদ। মেহেরাব হেসে বলল, তুমি ধন্যবাদ দিবা, এমন দিন আসবে ভাবিনি। মাইশা মুখ নামিয়ে বলল, তুমি অন্যরকম, আমরা তোমাকে হয়তো ভুল বুঝেছি বারবার। মেহেরাব থিরে বলল, তোমরা সবাই আমাকে বুঝতে চাওনি, এটা অন্যায় নয়, কারণ আমি নিজেই চেয়েছি কেউ না জানুক আমি কে। তবে আজ আমি বুঝতে চাচ্ছি, জানতেও চাই। সময় হলে জেনে যাবে। এখন শুধু এটুকু মনে রেখো, সবাই যাকে অপমান করে সে আসলে অপমানের যোগ্য কিনা। মাইশা চলে যায়। তারপর বাড়িটা যেন নিঃশব্দ বইছে, যেন একটা মানুষ চলে যাওয়ার পর সবকিছু চুপসে গিয়েছে। মেয়েরা খুব সকালে চলে গিয়েছে বাড়ি থেকে, পুরো ঘর ফাঁকা। বুসরা যখন সকালে ছাদে এসেছিল দেখে রুমের দরজা খোলা। রুমে এসে দেখে রুম ফাঁকা, মেহেরাব নেই। সে বাড়ির সবাইকে জানায়, কিন্তু মেহেরাব কোথায় যাবে কে জানে, কেউ খেয়ালও রাখে না। তবে এবার প্রথমবারের মতো মাইশা খেয়াল করলো, অনিচ্ছাকৃতভাবেও হয়তো, কিন্তু খেয়াল করলো ঘরের এক কোণে বসে থাকা সেই দৃশ্য মানুষটা আজ কোথাও নেই। মাইশা কোনো কারণ ছাড়াই মেহেরাবের অপেক্ষা করছিল, কিন্তু মেহেরাব আসেনি। রাত 11টা, বাইরে বৃষ্টি পড়ছে। মাইশা বারান্দায় দাঁড়িয়ে আছে, মাথায় তার একটা হালকা চাদর। হঠাৎ মনে পড়লো মেহেরাবের একটা কাশি উঠেছিল এই বারান্দায় বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকার পর। তখন রত্না খেকিয়ে উঠেছিলেন, ওই ছেলে, বৃষ্টি দেখে রোমান্টিক হতে এসো না, তুমি কোনো হিরো না। যাও, ঘরে অসুস্থ হয়ে তো বাবার টাকা দিয়ে ওষুধ আনা লাগবে। মেয়েরা ভেসে বলেছিল, কি হিরো না, তবে ভিলেনও না। সহজ ছিল সেই হাসি, কি অভিমান লুকানো ছিল তাতে। আজ মেহেরাব নেই, তাই সে চুপসে থাকা শূন্যতাতেই যেন চারপাশে ঘুরছে মাইশার। হয়তো কারো খেয়ালই নেই মেহেরাব চলে যাবার বিষয়টা। মাইশা নিজের ঘরে ফিরে আসে। মেহেরাবের দেওয়া পুরোনো একটা খাতা বের করলো, সেখানে কিছু লেখা ছিল, হাতের লেখা একটা চিঠির মতো, কিন্তু কার উদ্দেশ্যে? যদি কখনো এই বাড়ি ছেড়ে চলে যাই, কেউ খেয়াল রাখবে না জানি, তবুও লিখে যাই, হয়তো কোনো একদিন কেউ পড়বে। যদি সেই কেউটা তুমি হও মাইশা, তবে জেনে রেখো, আমি অনেক দিন তোমার চোখে হীন হতে চাইনি। চেয়েছিলাম তুমি একবার বলো তুমি থাকা মানেই নিরাপত্তা। আমি সেই নিরাপত্তার ছায়া হয়ে বাঁচতে চেয়েছিলাম। মাইশা পড়তে পড়তে থেমে গেল, তার ঠোঁট কেঁপে উঠল। সে জানতো না এই চিঠি যে তার জন্যই লেখা। সে জানতো না এই লোকটা এতটা গভীরে তাকিয়ে দেখতো ওকে। পরদিন দুপুরে মাইশা বুসরার সাথে বসে মেহেরাবকে নিয়ে কথা ধরল। বুসরা, তুই কখনো খেয়াল করেছিস মেহেরাব ভাই খুব কম কথা বলতো, কিন্তু সবাইকে খুব খেয়াল করতো? দেখো মাইশাপু, তুমি কি প্রেমে পড়েছো নাকি ওনার? না না, মানে তুমি এতদিন বলেছিলে ছেলেটা কি অলস, কি দরকার ওর মতো একটা মানুষের আশেপাশে থাকার। মাইশা চুপ করে গেল। তার মনে পড়লো সেই রাতে সিঁড়িতে বসে থাকা মেহেরাবের মুখটা। সেই চোখে কি যেন ছিল, তুচ্ছ না, ভয়ঙ্কর কিছু না, বরং এক গভীর অভিমান। মাইশা বাইরে আসে। ঘরের দিকে হাঁটতে হাঁটতে মাইশা বারবার চিঠিটা পড়ছিল, সেই লাইনটা, আমি কোনো দিন তোমার চোখে হীন হতে চাইনি। সে হঠাৎ মনে মনে ফিসফিস করে বলল, তুমি ছিলে আমার চোখের সবচেয়ে অনাগ্রতা ছায়া। তোমাকে আমি কখনো ভালো করে দেখিনি, দেখলে হয়তো ভালোবেসে ফেলতাম। মেহবাব, তোমাকে এখন বাড়ি থেকে কাজ করাটা নিরাপদ মনে হচ্ছে না। শত্রুরা প্রতিটা অফিসারদের ওপর নজর রেখেছে, তাই সেদিন সকালে গিয়ে তোমাকে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে। এখন থেকে হেডকোয়ার্টারে থাকবে। আজকে সিরাজের সাথে তোমার মিটিং, মাইন্ড গেম খেলবে। কর্নেলের সাথে মেহেরাবের এটাই শেষ কথা হয়েছে। কার সবচেয়ে অভিজাত ও নিরাপদ জায়গায় গুলশান হাউজিংয়ের এক এক্সক্লুসিভ গভর্নমেন্ট ভিলার দোতলা একটি ঘরে বসে আছেন প্রধানমন্ত্রী সিরাজুল ইসলাম সিরাজ। পেছনের দেয়ালে বিশাল একটা ম্যাপ, পাশে একটা ডিজিটাল বোর্ডে চলছে দেশের সম্প্রসারিত উন্নয়ন প্রকল্পের ডেটা স্পাইট। কিন্তু আজ সিরাজের মন অন্য কোথাও। ঘড়ির দিকে তাকিয়ে দেখছেন বারবার। ঘড়ির কাঁটায় ঠিক 8:10 থেমে গেল। তার সামনেই ঢুকে পড়ল একজন মধ্যবয়সী পরিপাটি পাঞ্জাবি পায়জামা পরা যুবক। চোখে গভীরতা, চেহারায় এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস, যেন এই দুনিয়ায় কেউ তাকে প্রশ্ন করার যোগ্য নয়। সে বসার অনুমতি না নিয়ে চুপচাপ টেবিল উল্টে বসে পড়ল পাশে।
সে হলো মেহরাব। কর্নেলের থেকে বিদায় নিয়ে সোজা এসেছে এখানে। সিরাজ চশমা ঠিক করতে করতে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বলো তো? পিয়ে শুধু বললে, বিশেষ ব্যক্তিত্ব আসবে, তাই সময় রাখলাম। কে তুমি? মেহরাব হালকা এসে উত্তর দিল, নাম জানাটা আপনার প্রয়োজন না স্যার। আমার পরিচয় জানলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। কিন্তু বিশ্বাস রাখুন, আমি আজ এসেছি শুধু সতর্ক করতে। সিরাজ কৌতূহলী হয়ে উঠে বললেন, সতর্ক বলতে? তুমি কি কোনো সাংবাদিক নাকি বিরোধী দলের কেউ? ভয় দেখাতে আসছো? আমি ভয় দেখাই না, আমি শুধু সময় দেই। আপনি একজন অভিজাত রাষ্ট্রনায়ক। আপনার ভাষণে মানুষ শান্তি খুঁজে পায়, কিন্তু পর্দার পেছনের আপনি কেমন সেটা জানলে একদিন এই জাতি আপনাকে রাস্তায় নামিয়ে টানবে। সেসব থেকে সতর্ক করতে এসেছি। সিরাজ এবার একটু অস্বস্তি হয়ে উঠে বললেন, তুমি কিসের ভিডিও এসব বলছো? কোনো প্রমাণ আছে? সিরাজ ঠান্ডা ভঙ্গিতে সামনে টেবিলে একটা পেনড্রাইভ রাখলো। এখানে আছে সব কিছু। আপনার কিশোরী মেয়েদের পাচারের ভিডিও, ফ্রান্স থেকে আসা কোকেইনের ইনভয়েস, আর আরব আমিরাতে পাঠানো পাচার হওয়া কালো টাকার হিসাব। সব তথ্য আমি পাচ্ছি আমার সূত্র থেকে। তবে এখনও এগুলো কারো হাতে যায়নি, কারণ আমি চাই আপনি নিজে সিদ্ধান্ত নেন। আপনি কি একজন রাষ্ট্রনায়ক হতে চান না একজন অপরাধী? ও একটা কথা, আপনি চাইলে আমাকে খুঁজে বের করতে পারবেন না। সিরাজের মুখে স্পষ্ট ভয়, কি বলবে বুঝতে পারছে না। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? না, আপনি ভুল ভাবছেন। আমি কাউকে ব্ল্যাকমেল করি না। আমি কাজ করি দেশের হয়ে। উপর মহল থেকে সময় দিতে বলেছে, না হলে তাই বন্ধ করুন এসব। তুমি কি পুলিশের লোক? দেশের সব প্রশাসন আমার কাছে বন্দী। মেহরাব হালকা হেসে বলল, আমি শুধু বলবো, আমাকে অবমূল্যায়ন করবে না। আমার পরিচয় আপনার প্রোটোকলের বাইরে। ধরো আমি যদি কিছু না থামাই, বরং তোমাকেই থামিয়ে দেই। আমার লোকজন এখনো বাইরে আছে, দরজা বন্ধ করলেই কেউ জানবে না তুমি কোথায় হারিয়ে যাবে। চেয়ারে হেলান দিয়ে বলল, তাহলে আপনার কফিনে আরেকটা পেরেক ঠুকে দেই। এই মুহূর্তে যদি আমার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে পেন ড্রাইভের সব তথ্য আন্তর্জাতিক মিডিয়াতে চলে যাবে। আমার লোক স্ট্যান্ড বাই আছে। আপনার খেলা আপনি শেষ করতে পারবেন প্রধানমন্ত্রী মহোদয়। সিরাজ বোঝে এসে ফেসে গিয়েছে। এতদিন যার প্রণয় চতুরতার রাজনীতি করছিলেন, সেই মানুষটাই এক নামহীন অপরিচিত লোকটার হাতে বন্দী। তুমি কি চাও? মেহরাব এবার গলা নরম করলো, যেন একজন ভাইয়ের মতো উপদেশ দিচ্ছে। আমি চাই আপনি থামুন। আপনার পেছনে থাকা আন্তর্জাতিক র্যাকেট থামুক। দেশের টাকার মেয়েরা যেন আপনার লোকজনের মাধ্যমে বিক্রি না হয়। যদি বন্ধ করেন আমি চলে যাব, আর কখনো দেখা হবে না। আর যদি না থামেন, আপনি বুঝে গেছেন আমি কি করতে পারি। আমি কিছুদিন সময় চাই। মেহরাব উঠে দাঁড়িয়ে বলল, সময় আপনার হাতে নেই স্যার। আমার হাতে 72 ঘন্টার সময় আছে। তারপর হয় আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, না হলে আমরা নেব। আপনি একজন জননেতা, নিজের বিবেকেই শুনে দেখুন আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন। এসবই বলতে এসেছিলাম। আপনি আমার ছবি দিয়ে কোনো কিছু স্ক্যান করেও বের করতে পারবেন না। বাংলাদেশের প্রতিটি নেতার উপর আমাদের হেড অফিস থেকে নজর থাকে, তাই কে কি করে সব জানি আমরা। সহজভাবে কাজ করি না। এই বলে মেহরাব চলে গেল। সিরাজ চুপচাপ বসে থাকলো চেয়ারে, মাথায় ঘামে ভিজে যাচ্ছে কলার। তারপর সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে। চারিদিকে আলো আধারির মাঝে যেন মোস্তাকের বাড়িটাও কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই নীরবতা যেন আজ কিছুটা ভিন্ন। একটা অজানা শূন্যতা যেন সবাইকে ঘিরে রেখেছে। মেহরাব নেই বাড়িতে। 1 সপ্তাহ হয়ে গেল, কেউ জানে না সে কোথায় গেছে। মোস্তাক চৌধুরী একটু অবাক হয়ে বললেন, আমার অলস ছেলেটা আবার কোথায় গেল? কি এমন জরুরি কাজ ওর? কাউকে না বলে চলে গেল কেন? রত্নার আগে গজগজ করতে করতে বললেন, হয়তো আবার কোনো বন্ধুর বাসায় গিয়ে পড়ে আছে। হাহা, পেট ভরে খাওয়া, ঘর দিয়ে শান্তি নাই। কেউ জানে না মেহরাব যে এই মুহূর্তে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মিশনের নাম লিখিয়েছে। সে এখন একেবারে ছায়ার মতো, কারো চোখে ধরা না পড়ে বিশাল অপরাধ জগৎ ভেদ করে বেরিয়েছে। তবে সবচেয়ে বেশি যে ব্যথিত সে হলো মাইশা।
কোন এক অদ্ভুত টানে মেহরাবের এই নিথর হয়ে যাওয়ায় তাকে কষ্ট দিচ্ছে। কিছুদিন আগেও তার অলসতা তাকে বিরক্ত করত, আর সেই অনুপস্থিতি তাকে হৃদয়ে হাহাকার তৈরি করেছে। রাত নেমে এসেছে, সবাই যার যার ঘরে, কিন্তু মাইশা যেন অস্থির হয়ে আছে। বিছানায় শুয়ে থেকেও ঘুম আসছে না, পর্দা সরিয়ে বারবার বাইরে তাকাচ্ছে, যদি হঠাৎ মেহরাব ফিরে আসে। অবশেষে আর থাকতে না পেরে সে উঠে দাঁড়ালো, নীরবে পা ফেলে ঢুকে গেল মেহরাবের ঘরে। ঘরটা একেবারে গোছানো না, টেবিলের ওপর কিছু পুরানো বই, বাতির পাশে একটা ফ্রেমে মার ছবি, একটা পুরনো সোফা, জানলার পাশে রডে ঝুলে থাকা মলিন পর্দা। কিন্তু সেই সবের মাঝে মাইশার চোখে গেল বিছানার নিচে রাখা একটা ছোট ডাস্টবিনের দিকে। ডাস্টবিন তো, তবে ভর্তি ছিঁড়া কাগজে। অন্য সময় হলে মাইশা নড়তো না, কিন্তু আজকে একটা অদ্ভুত অনুভূতি তাকে থামতে দিল না। সে ধীরে হাঁটু গেড়ে বসলো, ডাস্টবিনের থেকে একটা কাগজ টেনে বের করলো। কাগজগুলো দেখে মনে হচ্ছে এগুলো ইচ্ছে করে কেউ ছিঁড়েছে, যেন গোপন কোনো তথ্য লুকাতে চাই কেউ। তেমনই হঠাৎ একটা ছেঁড়া কাগজের টুকরো চোখে পড়লো। অপারেশন ব্ল্যাক নাইট, ঢাকা নর্দার্ন রেড 2022। মাইশার বুকটা ধক করে উঠলো। আরেকটা টুকরোয় রেখা, আর্জেন্ট M30, রিপোর্টিং টার্গেট, মিশন সাকসেসফুল। সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। আর অনেক টুকরো, কোথাও লেখা আন্ডার কভার মারোস ইন্ডাস্ট্রি টু বি সেটেলড টিল্ড ফিউচার নোটিশ, PM সেক্রেটারি, ব্রাঞ্চ ক্যাশ অনলি, স্পেশাল অপস, নাম মেহরাব চৌধুরী, কোড নেম মারফিয়াস। মাইশা চোখ মেলে চেয়ে রইল ছেঁড়া কাগজটার দিকে। সেই অলস নির্জীব ছেলেটা, যাকে নিয়ে সবাই হাসতো, যার জীবন মানেই যেন অলসতা আর ব্যর্থতা, সেই মানুষটা যদি এমন কেউ হয়। সে ধীরে ধীরে সব কাগজ একত্রে করে সাজাতে চেষ্টা করলো। তার হাত কাঁপছে, হৃৎপিণ্ডের স্পন্দন যেন কানে বাজছে, তার চোখে পানি এসে এলো। অজান্তে ফিসফিস করে বলল, তুমি তাহলে এমন ছিলা মেহরাব? আন্ডার কভার এজেন্ট ছিলে তুমি? আমার কিছু বোঝার আগেই তুমি এত দূরে চলে গেলা। আয়শার মাথায় যেন হাজারো স্মৃতি একসাথে এসে আঘাত করলো। মেহরাবের সেই সব গাছাড়া ভঙ্গি, অলস চোখে তাকানো, হঠাৎ মাঝরাতে উঠে বাইরে যাওয়া, ফোনে কারোর সাথে ফিসফিস করে কথা বলা, সব যেন আজ অর্থবোধক হয়ে উঠেছে। সে উঠে দাঁড়ায়, বিছানার কাছে গিয়ে একবার হাত বুলিয়ে দিল বালিশে। এখন যেন এই ঘরটার প্রতিটা জিনিসই চিৎকার করে বলছে, মেহরাব কখনো সাধারণ ছিল না। অতীতের স্মৃতিগুলো ফিরে এলো। মাইশা, একদিন দেখবি আমি এমন কিছু করব তোরা কেউ কল্পনাও করতে পারবি না। আরে থাকো তো, তুমি কিছু করতে পারবে না, শুধু ঘুম আর অলসতা। সময় এলে বুঝবি। মাইশার চোখ ভিজে উঠলো এমন কথা মনে করে। নিজের বলা সেই কথা যেন নিজের গলা টিপে ধরেছে। আমি বুঝিনি মেহরাব, তুমি যে আমাকে নিয়ে, আমি ভুল বুঝেছি। ওর বুকের গভীরে যেন অনুভূতিটা জমেছিল কিছুদিন ধরে, আজ তা যেন স্পষ্ট হয়ে উঠল। এটা শুধুই অভ্যেসের টান নয়, এটা ভালোবাসা। সেই মেহরাবকে যে গায়ে গতরে ছন্ন ছাড়া, কিন্তু মনে লুকিয়ে এক বিস্ময়। সে চোখ মুছল, তখনই টেবিলের ড্রয়ারে নজর যায়। নীল রঙের এক টুকরো ডায়েরি মাইশা হাতে নেয়। সেখানে একটা লেখা দেখতে পায়, মিশন যত গভীর হয় তত নিঃসঙ্গ হতে হয়, কিন্তু আমি চাই কেউ একদিন এই ডায়েরি পড়ে জানুক আমি অলস নই, আমি একজন সৈনিক, ছায়ায় থাকা যোদ্ধা। আমি আমার দেশের জন্য যুদ্ধ করছি। যদি না ফিরি, কেউ যেন অন্তত জানে আমি কি ছিলাম। মাইশা ডায়েরির পাতা বন্ধ করে বুকের কাছে চেপে ধরল। তুমি ফিরবে মেহরাব, আমি জানি, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। চোখের পানি গড়িয়ে নামছে, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো মৃদু হাসি। ভালোবাসা কখনো কখনো এমন কিছু দেখায় যা আর কখনো চোখে পড়ে না। আর আজ মাইশা সেই চোখেই দেখতে পেল যে ছেলেটাকে সবাই অলস ভাবত, সে আসলে একজন যুদ্ধজয়ী সৈনিক। মাইশা সিদ্ধান্ত নেয় সেই সব কখনো কাউকে জানাবে না, সবকিছু লুকিয়ে রাখবে। চারদিক নিস্তব্ধ, যেন দম বন্ধ করা উত্তেজনা। রাতের শহরে জ্বলে আলো, অথচ অন্ধকারে কেউ টের পায় না এই মুহূর্তে এক ভয়ঙ্কর মিশনের জন্য একজন মানুষ তার জীবন বাজি রেখে নামছে। সে হলো মেহরাব। সেদিন রাত 3টায় কালো পোশাকের এক যুবক নিঃশব্দে প্রবেশ করল চট্টগ্রামের কর্ণফুলী বন্দরের আশেপাশে একটি গুদামে। এই জায়গাটি ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় ড্রাগ ট্রানজিট পয়েন্ট, যেখানে 50 কোটি টাকার কোকেইন ভর্তি ছিল একাধিক কন্টেনারে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু তার অন্তরে লুকিয়ে আছে এক মরণ ফাঁদ। কয়েকজন প্রভাবশালী রাজনীতি, একজন সংসদ সদস্য, এমনকি মন্ত্রী সজীব নিজেও এই চক্রের পেছনে ছিল। মেহরাব এই মিশনে পুরোপুরি একা ছিল না,
তার সাথে ছিল সিআইডি, র্যাব ও সেনা গোয়েন্দার কিছু নির্বাচিত সদস্য, যাদের কাছে পরিচয় গোপন রেখে সে নিজের পরিচয় দিয়েছিল মেজর এক্স। প্রথমে মেহরাব তথ্য পায় গোপনে থাকা একজন ট্রাক ড্রাইভার আলতাপের থেকে, যাকে আগে থেকেই মিশন থেকে বাঁচিয়েছিল। আলতাপ তাকে ফোন করে কাপা গলায় জানায়, স্যার ওরা আজ রাতে মাল আনতেছে। বন্দর এলাকায় কন্টেনার 18 বিয়ের ভিতরে ড্রাগ ভর্তি, কিন্তু গার্ডদের কাছে এখন শুটার আছে, ওরা কাউকে বাঁচিয়ে রাখবে না। মেহরাব জানতো এই মিশন ব্যর্থ হলে শুধু তার কেরিয়ার না, পুরো দেশের গোয়েন্দা ব্যবস্থার উপর আঘাত আসবে। তার সিদ্ধান্ত নেয় আজ রাতেই অ্যাটাক হবে। রাত বাড়তে থাকে। মেহরাব কালো পোশাকে, মুখ ঢেকে, হাতে সাইলেন্সার লাগানো লাখ অ্যাট কস পিস্তল, তার সঙ্গে আরও 6 জন, সবাই ট্রেন্স অফিসার। তারা বন্দরের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত গোদাম থেকে টানেল তৈরি করে ভেতরে ঢোকে। প্রথমে শট নেয় মেহরাব নিজে, এরপর গার্ড নিঃশব্দে পড়ে যায়। তারপর পুরো গোদামে অ্যালার্ম বাজে। তখনই শুরু হয় সরাসরি গুলি বিনিময়। এদিকে আধুনিক অস্ত্রধারী চক্রের লোক, অন্যদিকে প্রশিক্ষিত কিন্তু সীমিত সংখ্যক সরকারি অফিসার। বন্দুকের শব্দ, ধোঁয়া আর রক্তসহ মিলিয়ে এক ভয়ানক পরিস্থিতি। মেহরাব নিজের শরীরের একাংশ দিয়ে বাঁচায় সহকর্মী মেজর রায়হানকে। এক জায়গায় এসে সে দেখতে পায় কন্টেনারের ওপরে লাগানো আছে ছোট্ট টাইমার ডিভিয়াস। ওরা শুধু ড্রাগস পাচার করছে না, বোমাও রেখেছে। এটা ব্লাস্ট হলে পুরো শহর ক্ষতিগ্রস্ত হবে। মেহরাব সাথে সাথেই তার রেডিওতে বলে, ডিফিউজ ইউনিট দরকার, টাইমার চলতেছে 4 মিনিট। কিন্তু তখনই গুলি এসে লাগে তার কাঁধে। সে পড়ে না, এক হাত দিয়ে ধরে রাখে ক্ষতস্থান, অন্য হাতে ড্রাগ ন্যাশারেটকে শুট করে ফেলে। অনেকটা সময় পর অবশেষে গুদাম পরিষ্কার হয়, চারদিকে সুরক্ষিত হলে রেডিওতে ঘোষণা আসে, টার্গেট ইন সাইট। এমপি ফারুক এবং নেতারা ব্যক্তিগত গাড়ি করে পালাতে যাচ্ছে। মেহরাব নিচে একটি বাইকে চড়ে তাদের গাড়ি অনুসরণ করে। প্রায় 30 মিনিট স্টেজের পর তারা ধরা পড়ে। পুলিশ এবং সেনা সদস্যের সামনে এমপি ফারুক নত মুখে দাঁড়িয়ে থাকে। তাদের গাড়িতে থেকে উদ্ধার হয় 50 কোটি টাকার কোকেইন, আধুনিক অস্ত্র, রাজনীতি সংশ্লিষ্ট গোপন চুক্তিপত্র এবং মন্ত্রী সাজিদের নাম লেখা নির্দেশনা নোট। পুরো অপারেশন ছিল লাইভ রেকর্ডেড। সেনা প্রধান চেয়েছিল যেন জনগণ জানে দেশের জন্য কে কি করেছে। সকাল 9টা, টিভিতে প্রেস কনফারেন্স চলছে। মেহরাব উঠে দাঁড়ায়, মুখে ক্লান্তি, কাঁধে ব্যান্ডেজ, গলায় ঝুলছে পুলিশের স্পেশাল ফোর্সের ব্যাচ। সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ে তার সামনে। আমি মেজর মেহরাব, দেশের মাটি রক্ষার জন্য এমন মিশনে নেমেছি বহুবার, কিন্তু এই মিশন ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আমরা বিশ্বাসঘাতকদের চিনে ফেলেছি। আইন সবার জন্য সমান এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। হল ভরে ওঠে করতালিতে। এদিকে মেহরাবের পরিবার টিভির সামনে বসা। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে তখন সকালের নাস্তা চলছে। টিভি অন, নিউজে হেডলাইন, 50 কোটি টাকার ড্রাগস উদ্ধার, এমপি ফারুক সহ 2 নেতা গ্রেপ্তার। অভিযানের নেতৃত্বে ছিলেন আন্ডারকভার স্পেশাল অফিসার মেহরাব চৌধুরী। নিউজটা শোনা মাত্রই রিমোট পড়ে যায় রত্নার হাত থেকে। বুশরা বলে ওঠে, মা মা, এটা তো মেহরাব ভাইয়া। মোস্তক চৌধুরীর হাত থরথর করে কাঁপছে। মাইশা ঠায় দাঁড়িয়ে আছে টিভির সামনে, চোখে জল। মাহিনের গলাতে খাবার আটকে গেছে। আমরা কি করেছি মেহরাবের সাথে? কথা বলে কাঁপতে কাঁপতে বসে পড়েন মোস্তক। অন্যদিকে মাইশা, মুখে শুধু একটাই বাক্য, আমাদের অলস ছেলেটা, আমার মেহরাব, সে পুরো দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। রত্না যেন কথা বলতে পারে না। সে কেবল স্তব্ধ হয়ে দেখতে থাকে তার পরিবারের অলস বেকার ছেলের কাণ্ড। মাইক্রোফোনের সামনে স্টেজে দাঁড়িয়ে আছে মেহরাব, আর সে আরও কিছু বলতে যাবে। তখনই হঠাৎ করে প্রেস কনফারেন্সের একটা গুলির শব্দ হয়। দূর থেকে স্পাইপার গুলি চালায়। গুলি এসে সোজা মেহরাবের বুকে লাগে। সে পিছিয়ে যায় 1 পা, তারপর ধপাস করে পড়ে যায় মাটিতে। স্ক্রিন কালো হয়ে যায়। সবকিছু হুট করে যেন থেমে যায়। মাইশা, বুশরা, মাহিন, মোস্তাক, রত্না যেন হাবার মতো চেয়ে থাকে। নিজের সবার সামনে এমন ঘটনা ওরা যেন বিশ্বাসই করতে পারছে না। যেন এটা কোনো ভালো ও খারাপ স্বপ্ন ছিল। পুরো সময় যেন থেমে গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়। সময় তখন দুপুর। বাতাসে চাপা উত্তেজনার গন্ধ। চারিদিকে নিস্তব্ধ। প্রতিটি দেওয়ালের ভিতর যেন রুদ্ধশ্বাস অপেক্ষা করে। ঘরের ভেতরে একা বসে আছেন প্রধানমন্ত্রী সজীব রহমান। চোখে লালচে দাগ, ক্লান্ত চেহারায় কিছু উত্তেজনা। হাতে হুইস্কির গ্লাস, সামনে জ্বলছে ধোঁয়া ছড়ানো সিগারেট। ঘড়ির কাঁটা যখন দুপুর 3টে ছুঁই ছুঁই, তখন দরজা খুলে প্রবেশ করে একজন মানুষ। লম্বা চাদরে মুখ ঢাকা, হাতে গ্লাভস। কোনো শব্দ না করে সামনে এসে দাঁড়ায়। সজীব চোখ খুলতেই ঠোঁটে অদ্ভুত হাসি।
তাহলে এসেছো রাহিম, তোমার খবর কেমন? লোকটা মুখ না খুলেই সামনে রাখা চেয়ার টেনে বসে পড়ে। একটুখানি থেমে বলে, স্যার মেহরাব শেষ। সজীব হঠাৎ স্থির হয়ে যায়। শেষ? এত জলদি? কিভাবে? রাহিম এবার মুখ তুলে চাদরের অংশ সরায়, চোখ ভর্তি ধূর্ত, বিস্মিত। আসলে স্যার, আমি বিল্ডিংয়ে ওঠার সময় দেখলাম চারদিকে পুলিশের ব্যারিকেড দিয়ে ব্রেকিং নিউজ চলছিল। গুলিবদ্ধ অবস্থায় মেহরাবকে স্ট্রেচারে তোলা হচ্ছে, বুক বরাবর স্নাইপারের গুলি। খুব কাছ থেকে নয়, দূর থেকে কেউ গুলি করেছে, আর কেউ আগে থেকে তাকে সরিয়ে দিয়েছে। যতটুকু মনে হয়েছে বাঁচবে না সে, কিলার বেশ দক্ষ। সজীবের নিঃশ্বাস আটকে যায়, কয়েক সেকেন্ড চুপচাপ থাকে, তারপর ঠোঁট ধীরে ধীরে ফিরে আসে সেই পুরনো রাজনৈতিক বিজয়ের হাসে। মানে যে কাজের জন্য তোকে মোটা টাকায় ভাড়া করেছিলাম সেটা কেউ আগেই করে দিয়েছে? হ্যাঁ, তবে কাদের হাতে খুন হয়েছে তা পরিষ্কার না। কন্টেনারের খবর ফাঁস হওয়া, এত বড় ড্রাগস র্যাকেট, দুজন এমপি ধরা পড়া, সব কিছুর পেছনে ও ছিল। সবাই ওকে ভয় পেত, অথচ গোপনে কেউ ওকে চুপ করে দিয়ে গেল। কে জানে তার নিজের ইউনিটের কেউ নাকি আরও বড় কেউ। সজীব এবার উঠে দাঁড়ায়, জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে শহরের আলো অন্ধকারের মিশ্রিত দৃশ্যের দিকে তাকায়। তুমি জানো রাহিম, ও বেঁচে থাকলে আমার 30 বছরের রাজত্ব ধুলোয় মিশে যেত। যে কন্টেনারে ছিল 50 কোটি টাকা ড্রাগস, সেটা কনফিসকেট করেছে ও। শালা মরছে, ভালো হয়েছে। আর শুধু এইটুকু নয়, ওর গোপন ভিডিও আর মিডিয়াতে দেওয়া বক্তব্য জনগণের মাঝে তোলপাড় শুরু করে দিয়েছিল। সবাই ওর নাম মুখে নিচ্ছিল শ্রদ্ধা নিয়ে। রাজনীতির নামে চলা আপনার এই ব্যবসা হুমকিতে পড়ে যাচ্ছিল, এমন সময় সে টপকে গেছে। হা হা হা, তোমার কথা ঠিক। শেষমেশ মৃত্যুই থামাতে পারলো ওকে। কি আশ্চর্য! আমি তো প্ল্যান করেছিলাম চুপি চুপি সরিয়ে ফেলার, নয়তো দেশ ছেড়ে যাবার বা বিজনেস অফ করে দেবার। বিচার হোক বা না হোক, মৃত মানুষ কথা বলে না, কিন্তু কে যেন আমার আগেই সেটা করে ফেললো। তবে একবার নিশ্চিত হন ও আসলে মরেছে কি না। নিউজ দেখেন। মেহরাবকে শেষ করা অত সহজ নয় স্যার। যদি ও বেঁচে থাকে, যদি এটা কোনো নাটক হয়, তাহলে কিন্তু। রহিমের কথা মতো টিভি অন করে। সব চ্যানেলে প্রকাশিত হচ্ছে মেজর মেহরাব কারো হাতে গুলি খেয়ে হাসপাতালে যাবার পথে মারা গিয়েছে। তার গ্রুপের অফিসাররা কাউকে তার লাশের কাছে আসতে দিচ্ছে না। সন্ধ্যা রাতে তাকে সেনা কবরস্থানে দাফন করা হবে। সজীব এক দৃষ্টিতে নিউজ দেখছে। ডেথ কনফার্মেশন নিউজ। এবার নিশ্চিত খবর এসেছে, বুকের মাঝ বরাবর গুলি লেগেছে। ভিডিওতে আমি নিজে দেখেছি। হাসপাতালেও নেওয়া হয়েছিল, কিন্তু মারা গেছে। রাহিম এবার একটু খেয়ে উঠে দাঁড়ায়। তাহলে আমার আর কোনো কাজ নেই। টাকাটা হাফ রাখছি, বাকিটা লাগবে না, কারণ কাজ আমি করিনি। ঠিক আছে। রহিম চলে যাবার পর সজীব আবার নিজের ডেস্কে বসে পড়ে। গ্লাসটা ঠোঁটের তলার আগে একটু চেয়ে থাকে মেহরাবের ছবির দিকে। একটা সাদা ফ্রেমে কাটা নিউজ রিপোর্ট, মেহরাবের ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাকে স্ট্রেচারে তোলা হচ্ছে, বুকে রক্তে ভিজে গিয়েছে। সে ফিসফিস করে বলে, যেই মেরেই থাকুক আমি কৃতজ্ঞ, কারণ তুমি বেঁচে থাকলে এই দেশের আসল ক্ষমতা কার হাতে এটা সবাই জেনে ফেলত। আর আমি সজীব রহমান সেটার শেষ চেহারা দেখতে চাচ্ছিলাম না। তারপর ধীরে ধীরে জানলার পর্দা টেনে দেয় সে। বাইরে গভীর কোলাহল, দূরে কোথাও সাইরেন বাজছে। বিকালের ছায়া নেমে এসেছে চৌধুরী বাড়ির বারান্দায়। গেটের বাইরে আজ অস্বাভাবিক নীরবতা। বুসার হাসির আওয়াজ নেই, রত্নার ধমক নেই। মাহিনীর কণ্ঠ থেমে গিয়েছে হঠাৎ করে। হঠাৎ টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠল। বিশেষ অভিযানে নিহত হয়েছেন স্পেশাল ফোর্সের গোপন কর্মকর্তা। সূত্র বলছে তার আসল পরিচয় এতদিন গোপন রাখা হয়েছিল দেশের নিরাপত্তার স্বার্থে। নিহতের নাম মেজর মেহরাব মোস্তাক চৌধুরী। মোস্তাক চৌধুরীর বুকটা কাঁপে, চোখ স্থির, যেন বিশ্বাস হচ্ছে না। রত্না ধপ করে সোফায় বসে পড়ে। মেহরাব আর কি বলছো ওরা? আমার ছেলে মেহরাব আর নেই। মোস্তাক চৌধুরীর কণ্ঠ কাঁপছে, কথা বলতে পারছে না। না না, এটা হতে পারে না। তাকে আমি বকি, মারি, যাই করি, সে ছিল আমাদের সন্তান, এই বাড়ির ছেলে। মাহিন, বুশরা, মাইশা সবাই এসে জড়ো হলো স্ক্রিনের সামনে। সবাই থেকে সেই ফুটেজ, একটি কালো পোশাকে, মুখ রক্তাক্ত, নিথর হয়ে পড়ে আছে একটা লাশ, মুখটা ঝাপসা করা। মাইশা এক দৃষ্টিতে স্ক্রিনে তাকিয়ে রইল। ঠোঁট নড়ে না, গলা দিয়ে শব্দ বের হয় না। সে যেন শুনে না, শুধু অনুভব করছে একটা অদ্ভুত কাঁপুনি। হঠাৎ হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে ঘরটা। বুকের ভেতর অজানা এক শূন্যতা। স্ক্রিনে চলতে থাকা সাংবাদিকের বলা হচ্ছিল, ড্রাগস সিন্ডিকেট পাচারকারী ও উচ্চ পর্যায়ের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ধরতে গিয়ে গোপন অভিযান চালান মেজর মেহরাব। তারপর সে নিহত। রাষ্ট্রীয় সম্মানে তাকে দাফন করা হবে, তবে নিরাপত্তার স্বার্থে তার লাশ দেখানো হবে না, এই মর্মে নির্দেশ দিয়েছে স্পেশাল ব্রাঞ্চ। রত্না পাগলের মতো দরজার দিকে ছুটে গেলেন। আমি আমার ছেলের লাশ দেখব,
আমাকে যেতে হবে, আমি যাব। মোস্তাক চোখ মুছছিলেন। জীবনেই এত বছর বিজনেস করছেন, এত লোক দেখেছেন, কিন্তু তার নিজের ছেলেকে চিনতেই পারেননি। ঘরের প্রতিটা দেওয়ালে যেন প্রতিধ্বনি বাজতে থাকলো। মেহরাব মেজর ছিল সেই মেহরাব যে ছেলেটাকে আমরা অপমান করেছি, পাত্তা দিইনি, বেকার বলেই ঘৃণা করতাম। বাড়ির সবাই বেরিয়ে যায় মেহরাবকে দেখবে। পরদিন সকাল 7টায় সেনাবাহিনীর নির্দেশ আসে। লাশ রাখা হয়েছে কন্টেনমেন্টের ভিতর স্পেশাল মর্গে। কেবল সরকারের অনুমতি ছাড়া কাউকে দেখানো যাবে না। চৌধুরী পরিবার ছুটে গেল। সেখানে উপস্থিত সেনাবাহিনীর একজন কর্নেল রুক্ষ গলায় জানালেন, আপনারা সাধারণ বেসামরিক নাগরিক। জাতীয় নিরাপত্তা আইনে মেজর মেহরাবের পরিচয় দীর্ঘদিন গোপন ছিল। তার মৃত্যু তদন্তাধীন। তার পরিবার কেউই লাশ দেখতে পারবে না। দাফনের দায়িত্ব আমাদের। যখন আপনাদের বাড়িতে ছিল তখন কি করেছিলেন? তাকে তো অবহেলা করেছেন। সে আন্ডার কভার এজেন্ট হয়ে কাজ করছিল কিছু মাস। রত্না হাঁটু গেড়ে বসে পড়লেন। আমি মা, আমাকে শুধু একবার দেখতে দিন। আমি কিছুই জানতাম না, জানলে এমন করতাম না আমি। মাহিনা বলল, ভাইয়া তো আমার বড় ভাই, আমরা কিছু জানার সুযোগ ছিল না, প্লিজ। কিন্তু কেউ কিছুই শুনল না। শুধু একটা কালো কাফিন বেরিয়ে গেল সামরিক গাড়ির পেছনে। কোনো সুযোগ হলো না ওদের। বাড়ি ফিরে মায়েশা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ দিল। টেবিলের ওপর রাখা সেই নীল ডায়েরি খুলে বসলো। ডায়েরিটা মেহরাব একদিন রেখে গিয়েছিল, কেউ তখন পাত্তা দেয়নি। সেই ডায়েরিতে লেখা, আমি হয়তো এই বাড়ির কেউ না, মা নেই, বাবা দূরের, সবার চোখে আমি একটা বোঝা, কিন্তু আমি শপথ করেছি আমি মরে যাব, তবু তাদের নিরাপদ রাখবো। তারা না জানুক, আমি তাদের জন্যই সব করব। হিসেবে আমি প্রশাসনিক সদস্য হিসেবে নয়, একজন নীরব রক্ষাকর্তা হিসেবে বাঁচাতে চাই। মায়েশা চোখ দিয়ে জল গড়াতে লাগলো। বুকের ভেতর কাঁপুনি। তুই আমাকে ভালোবাসতি, আর আমি তোকে কত অপমান করেছি, কত অবহেলা, কত ঘৃণা করেছি। তুই আমাকে একটাও কথা বলিসনি কেন মেহরাব? সে ছুটে গিয়ে বারান্দায় দাঁড়ালো। চারিদিকে শোকের পরিবেশ, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সাংবাদিক, কান্না। কিন্তু মায়েশার মাথায় বাজছে একটাই কথা, তুই ছিলি আমার কাছে সবচেয়ে অবহেলিত, অথচ তুই ছিলি আমার একমাত্র আপন। টিভিতে এক গোপন ক্যামেরায় ফুটেজে দেখানো হয় মেহরাবের শেষ কথাগুলো দেখানো হচ্ছিল। আমার নাম মেহরাব। যদি না ফিরি, জানবেন আমি শেষ পর্যন্ত লড়েছি দেশের জন্য। আমার পরিবার জানুক আমি ওদের ভালোবাসি, মাফ করে দিও। মায়েশার নিজের ঠোঁট কামড়ে ধরে চিৎকার দিল, আমি তোমাকে ভালোবাসি মেহরাব, আমি তোমাকে ভালোবাসি। অন্ধকার ঘরে মুস্তাক চৌধুরী নিজে নিজেই বললেন, আমি মেহরাবকে চিনতেই পারিনি। আমি শুধু একটা বোকা বাবা ছিলাম, সে ছিল একজন যোদ্ধা। দূর থেকে ভেসে আসছিল মিলিটারি মার্চি ব্যান্ডের সুর। আলো আধারি ঘর, টেবিলের ওপর ঝুলছে একটা হ্যালোজেন বাতি। তার তীব্র আলো চারপাশে অন্ধকারকে আরো গাঢ় করে তুলেছে। সেই আলোয় রক্তমাখা পোশাকে বসে থাকা একজনকে দেখে মনে হচ্ছিল এ যেন মৃত্যু থেকে ফিরে আসা এক যোদ্ধা। তার চোখ দুটো গভীর নির্লিপ্ত, যেন প্রচন্ড কিছু লুকিয়ে আছে সেই দৃষ্টিতে। এই লোকটা আর কেউ নয়, মেহরাব। আজকে রাতের পর তার পরিচয় বদলে যাবে। সে আর মেহরাব নয়, আবারও হয়ে উঠবে মরফিয়াস, বাংলাদেশের গোপনতম, ভয়ঙ্করতম এবং সবচেয়ে বুদ্ধিমান পুলিশ অফিসার। তার সামনে বসে আছে 4 জন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। মুখোমুখি রাসেল স্যার, পুলিশ ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান। তার দুই পাশে রয়েছেন কর্নেল হাসেম আর মেজর রানা এবং আইবির হেড তাহসিন সিদ্দিকী। রাসেল স্যারের কণ্ঠে কিছুটা বিরক্তি, কিছুটা উদ্বেগ। তো মেহরাব, এই মরার নাটক খেলার মানে কি? তুমি জানো তোমার পরিবার পাগলের মতো ছুটছিল তোমার খোঁজে। তোমার বাবা, বিশেষ করে রত্না, সে ছুটে এসেছিল, আর তুমি একটা প্রো প্ল্যান বাইপাস করে একা একা এমন রিস্ক নিলে কেন, আমাদের কাউকে না জানিয়ে? আমরা যখনই প্ল্যান করে ফেলেছি সজীবকে ঘিরে ফেলবো, তখনই তুমি কেন এই ডেড গেম শুরু করলে? সবাই এক একে প্রশ্ন ছুড়ে দিল। মেহরাব ছিল চুপচাপ, তার চোখে নড়ে না, মুখে একটা শব্দও নেই। কিছুটা সময় এইভাবে নীরবতা কাটে। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চুপচাপ নিজের শার্ট খুলে ফেললো। সবাই অবাক চোখে দেখতে লাগলো। তার বুকের মধ্যে ফিট করা ছিল একটা ভারী স্টিলের কভার, একটা বুলেট প্রুফ প্লেট। রক্তে ভেজা হলেও সেটা যাচ্ছে গুলির আঘাতে সেখানে লেগেছে, কিন্তু প্রকাশ করতে পারেনি। তারপর সে সেটা খুলে টেবিলের ওপর রাখে। খেলার জগতে সেই যেতে যে বুদ্ধি দিয়ে খেলে। মুজিব একজন ক্যালকুলেটিভ সাইকোপ্যাথ। আমার মৃত্যুর দৃশ্য না দেখলে ও কখনো আত্মবিশ্বাস হারাতো না। ও এমন একজন যে নিজের শত্রুকে মরতে না দেখে বিশ্বাস করে না। আমি
মরার নাটক না করলে সে পরবর্তীতে আমার পরিবারকে টার্গেট করত। ওর টার্গেট ছিল মাহিন, ছিল মাইশা, গোটা পরিবার পর্যন্ত। তুমি এটা আমাদের বলতে পারতে, তোমার পরিবারের সব নিরাপত্তা দিতাম। সম্ভব না, এ প্রধানমন্ত্রী, এ যে কারো চাকরি নিয়ে নিতে পারে। তাছাড়া সময় ছিল না, আর আমি জানতাম না আমাদের ভেতরে কে কে সজীবের লোক, তাই একাই এগিয়েছি। জানতে পারি কয়েকজন অফিসার মন্ত্রীর লোক। তবে এবার হবে শেষ মিশন। মেজর রানা চোখ খুঁজকে বলে, তুমি বললে এবার শেষ মিশন? হ্যাঁ, এবার আমি সজীবের গোটা সিন্ডিকেট শেষ করব। আর এটা হবে আমার জীবনের শেষ অপারেশন। কারণ এবার আমি শুধু অফিসার না, একজন ভাই, একজন সন্তানের মতো কাজ করছি। আমার পরিবারে যারা আমাকে অবহেলা করেছিল তাদের ভালোবাসা আমি কখনো চাইনি, কিন্তু যখন আমি মরে গিয়েছি ভেবে তারা কাঁদছিল, ছুটে গিয়েছিল লাশ দেখতে, তখন বুঝেছি ভালোবাসা শব্দটা কেবল অনুভবে সত্যি হয়। তো তোমার প্ল্যান কি? সজীব এখন আত্মবিশ্বাসের চূড়ায়। ও এখন আর কোনো ভয় পাবে না। এবার আমি যাব ওর কাছে মরফিয়াস হয়ে। তবে এবার আমি নিজের মতো প্ল্যান করব, কেউ হস্তক্ষেপ করবে না। আমি চাই না কেউ বাধা দিক। আমি জানি আমার কি করতে হবে। ঠিক আছে মরফিয়াস, এবার তবে তুমি তোমার শেষ খেলাটা খেলো। চারজন অফিসার একে একে উঠে দাঁড়ায়। মেহরাবের দিকে এগিয়ে আসে, ওর হাত মিলিয়ে বলে, ফিরে এসো বিজয়ের হাসি নিয়ে, যেন দেশের ইতিহাসে একটা নাম লেখা থাকে। মেহরাব ওরফে মরফিয়াস। এবার আমি থামবো না। এবার আমি আর কারো অনুমতির অপেক্ষায় থাকবো না। এবার আমি শুধু নিজের খেলা খেলবো, আর এই খেলা হবে রক্তের, প্রতিশোধের এবং ন্যায়ের। রাত গভীর। সামরিক সদর দপ্তরের গোপন বেসমেন্টে এখনো আলো জ্বলছে। চারজন প্রধান অফিসার চলে যাওয়ার পর মেহরাব একা দাঁড়িয়ে থাকে আয়নার সামনে। মুখে রক্ত মুছে ফেলে ধীরে ধীরে। নিজেই বলে, মরফিয়াস ফিরছে, এবার আর কেউই রেহাই পাবে না। পরদিন ভোরে সেনাবাহিনীর এক পুরাতন ট্রেনিং ক্যাম্পে পৌঁছে মেহরাব। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল তার পুরনো দল, সৈয়দ, বিস্ফোরক বিশেষজ্ঞ রিয়াজ, হ্যাকিং ও নজরদারি টেক এক্সপার্ট সাদিয়া, ছদ্মবেশী অনুপ্রবেশকারী এবং তানভীর, তার সবচেয়ে পুরনো ভাইয়ের মতো কাছের এক অফিসার। মেহরাব সামনে দাঁড়িয়ে বলে, আমাদের সামনে একটা লক্ষ্য সজীব। ওর অপারেশন চলছে সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত। ও এখন পলিটিক্যাল কভার পাচ্ছে। ওকে ধরতে গেলে সরাসরি যেতে হবে ওর ডেরায়। যেভাবে প্রয়োজন সেভাবেই কাজ করে। কেউ বাধা দিলে তাকেও শেষ করতে হবে। না, কেউ জানে না, অন্তত এখন কেউ জানবে না। পরিবার, সবার চোখে আমি মরেই গেছি। ওরা যতদিন জানবে না আমি বেঁচে আছি ততদিন ওরা নিরাপদ। সজীব এখন আমাকে খুঁজে বের করতে পারবে না। আমি চাই না আমার পরিবার আমার কারণে কোনো বিপদে পড়ুক। সবাই মিশনের জন্য রেডি হয়। সন্ধ্যায় মেহরাব গোপনে তার ছোট ড্রোন দিয়ে মাইশার রুম পর্যবেক্ষণ করে। ঘরটা অন্ধকার, আলো জ্বালানো হয়নি। জানলার পাশে বসে আছে মাইশা, তার চোখ ফুলে গেছে, আর হাতের মধ্যে মেহরাবের সেই নীল ডায়েরি। সে কাপা গলায় বলছে, তুমি কিভাবে পারলে চলে যেতে মেহরাব? তোমাকে অনেক মিস করেছি, ভালো থেকো তুমি। মেহরাব ড্রোনের ক্যামেরা থেকে চোখ সরাতে পারে না। নিজের চোখেও ভিজে যায়, কিন্তু মুখে একটা কঠিন দৃঢ়তা ফুটে ওঠে। আর কয়েকটা দিন, তারপর সব জান। আমি কথা দিচ্ছি আয়শা, আমি ফিরে আসব। শুধু এই একটা যুদ্ধ শেষ হতে দাও। পরদিন থেকে শুরু হয় অপারেশন মরফিয়াজ। মেহরাব নিজের হাতে টিমের সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেয়। সৈয়দ দায়িত্ব পায় সজীবের অস্ত্র ডিপোট লোকেশন উড়িয়ে দেওয়ার। রিয়াজ হ্যাক করবে তার লেনদেন ও রাজনৈতিক প্রোটেকশনের প্রমাণ। সাদিয়া ঢুকবে সজীবের পার্টির ভেতরে মিটিংয়ে। আর মেহরাব নিজে নিজের পরিচয় ঢেকে ঢুকে পড়বে সজীবের একান্ত সিক্রেট জায়গায়। রাতের অন্ধকারে ট্রেনিং বেস থেকে বের হওয়ার সময় মেহরাব সবাইকে বলে, কোনো ভুল হবে না। আমরা শুধু সজীবকে মারতে যাচ্ছি না, আমরা দেশের একটা ক্যান্সার অপসারণ করতে যাচ্ছি। আমাকে বিশ্বাস করো, আমি ফিরে আসবো, আমাদের কেউ হারাবে না।
সবাই সম্মতি জানায়। তারপর মেহেরাব একা একটা বাইকে চড়ে দূরের গন্তব্যের দিকে যাত্রা করে। মোস্তাকদের বাড়ির ভেতর শোকের ছায়া, সবাই চুপচাপ। মেহেরাবের মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। মাইশা দরজা বন্ধ করে বসে আছে তার ঘরে, চোখ ফোলা, চুল এলোমেলো, পরনের কামিজ ভেজা, চোখের জল। ঘরের দেওয়ালে টানানো একটা পুরনো ছবি, মেহেরাবের ছোটবেলায় তার সামনে বসে একা কাছে। তুমি কি সত্যিই চলে গেলে মেহরাব ভাইয়া? তুমি তো সব সময় বলেছিলে ছায়ার মতো পাশে থাকবে, তাহলে এভাবে ফেলে গেলে কেন? তার গলা ফেটে আসে। হঠাৎ দরজায় টোকা পড়ে। রত্নে এসে বললেন, মাইশা একটিবার বাইরে আয় মা, খাবার মুখে দে। তুই যে এভাবে, আমি দেখতে পাচ্ছি না। আমি খাবো না খালাম্মা, আমি শুধু ভাইয়াকে দেখতে চাই। আমাকে সেনা সদস্যরা দেখতে দিল না, আমি শুধু তার মুখটা দেখতে চেয়েছিলাম। রত্না কাঁদতে কাঁদতে বললেন, ওরা বলল বডি খুব ক্ষত বিক্ষত, নাকি দেখে তুমি আরো ভেঙে পড়বে। কিন্তু আমি জানি তুই সাহসী মেয়ে, তুই ওকে ভালোবাসিস। ভালোবাসি, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কিন্তু কখনো বলিনি, বরং সবসময় অবহেলা করেছি, কারণ সবাই তো সেটাই করতো। আমি ভাবতাম ও তো কিছুই না, একটা ব্যর্থ মানুষ, কিন্তু আজ বুঝতে পেরেছি ওই ছিল আমার আশ্রয়। সে হাউমাউ করে কেঁদে ওঠে। ঘরের ভেতর মোস্তাক চৌধুরী চুপ করে বসে আছেন, চোখের নিচে গভীর কালি, মুখটা বলি রেখা। রত্নে এসে এক কোণে বসে চুপচাপ চোখ মুছছে। বুশরা, মাহিন সবাই যেন থমথমে হয়ে আছে, কেউ কথা বলে না। হঠাৎ রত্না ফুপিয়ে ওঠে, আমি আমার জীবনে কত ভুল করেছি আল্লাহ, আমি কেন বুঝলাম না ওর ভেতরের এত বড় ত্যাগের মানুষটা লুকিয়েছিল। ওর সাথে এত বাজে ব্যবহার করেছি আমরা। ওকে শুধু একটাবার দেখতে চেয়েছিলাম, ছুঁয়ে দেখতে চাইছিলাম। ভাইয়ার জুতা ধরে এসে থাকতেও রাজি, আমি শুধু আরেকবার ওর মুখটা দেখতে। সবার ভেতরে শোকের ছায়া। মেহেরাব একঘেয়ে সজীবের প্রধান গোডাউনে। এখানে নারীদের বন্দি করে রাখা হয়, অস্ত্র এসে জমা হয়, ড্রাগ ভর্তি ঘর থাকে এখানে। হাসপাতাল থেকে আসা সব মানুষদের কিডনি, অবৈধ মেডিসিন ঘরও আছে সজীবের। মেহেরাব মারার নাটক সাজিয়েছে, সেই সুবাদে সজীব তার গোডাউনে এসেছিল। মেহেরাব সাদিয়াকে রেখেছিল সজীবের ওপর নজর রাখতে, কারণ সজীব এখানে আসলে কোনো সিকিউরিটি ছাড়াই আসবে। তাই সাদিয়া পিছু নিয়েই গোডাউনের কথা জানতে পারে। মেহেরাব তার টিম নিয়ে এসেছে এখানে। গোডাউনের ভিতরে আলো নেই, শুধু অন্ধকার আর নিঃশব্দ। গাড়ি থেকে নামে মেহেরাব, পরনে কালো পোশাক, পিঠে ব্যাকপ্যাক, কোমরে দুটো পিস্তল। তানভীর এসে সামনে বলে, আজকে শুধু আমি যাব, কেউ যাবে না। ভেতরে প্রবেশ করে মেহেরাব। সেখানে আছে সজীবের ছোট ভাই ফাহিম। সে জানে না মেহেরাব বেঁচে আছে। অন্ধকারের মাঝে ভেসে উঠল এক ছায়া মূর্তি। পুরো গোডাউনটাই তখন শুধু আলো ঝলমল, চোরাচালানের সরঞ্জাম। মেহেরাব সামনে সজীবের ঘনিষ্ঠ লোকজন ফাহিম, রকিব, হামিদ, মুস্তাফিজ, আজমত, চাঁদ ও কামাল হাতে অস্ত্র নিয়ে বসে সিগারেট টানছিল। চারপাশে ড্রাগস, ডলার এবং ভারী অস্ত্রের স্তূপ। বাতাস ভারী, গন্ধে ভরা বারুদের আর অপরাধের। হঠাৎই চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। থপ থপ করে কেউ পা ফেলছে, ধীরে ধীরে এগিয়ে আসছে এক কদম। সবাই উঠে দাঁড়ায়, চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের দিকে। আলো আর অন্ধকারের মধ্যে হঠাৎ ফুটে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। কালো কাপড়ে মোড়া একটা লম্বা পুরুষ, মুখে মুখোশ, ডান হাতে ছুরি, বাম হাতে কালো পিস্তল। তার চোখে মুখে লাল রক্ত চক্ষুর মতো জ্বলছে। ফাহিম চিৎকার করে উঠল, মরফিয়াসকে আজ পেয়েছি, মারবো ওকে। মরফিয়াস কোনো কথা না বলে সামনে এগিয়ে এলো। আজ তোদের এক একজনের রক্ত দিয়ে এই গোডাউন রাঙাবো। এক মুহূর্তের জন্য গর্জে উঠল পিস্তল। ঠাস করে গুলি চলে। চাঁদ পড়ে গেল গলার গুলি খেয়ে। ওদের বোঝার আগেই আবারও গুলি চলল। ফাহিমের দুই পাশে থাকা মুস্তাফিজ আর আজমত সশব্দে লুটিয়ে পড়ল। তাদের অস্ত্র ছিটকে পড়ল দূরে। রকি তড়িঘড়ি করে পেছনের দিক থেকে একে একে ৪৮ টেনে ধরল, কিন্তু মরফিয়াস তার আগে দৌড়ে এসে ছুড়ে মারল। ছুরি গেঁথে গেল রকিবের কাঁধে। সে আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। মরফিয়াস এগিয়ে এসে তার গলা চেপে ধরল। তোরা ভেবেছিলি গেম ওভার? রকি কেঁপে উঠল, মুখ থেকে কথা বের হচ্ছিল না, তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এদিকে ফাহিম, কমাল আর হামিদ পালাতে চাইল, কিন্তু মরফিয়াস পকেটে থাকা একটা বোমা ছুড়ে দিল। বুম! চারপাশে ধোয়ার কুণ্ডলী। অন্ধকার আর ধোয়ার মাঝে মরফিয়াস এক এক করে তাদের খুঁজে বের করে গুলি করল। শেষে রক্তাক্ত গোডাউনের মেঝেতে শুধু ছড়িয়ে থাকা রাশ, গন্ধ, বারুদের, রক্তের ভয় আর চূড়ান্ত ধ্বংসের স্তূপ। মরফিয়াস ধীরে ধীরে পিছিয়ে হাঁটল। মেহরাবের সব লোক ভেতরে আসে, মেয়েদেরকে মুক্ত করে, মেডিসিন, ড্রাগস, অস্ত্র সবকিছু ভিডিও করে, লাইভ দেখায় রিয়াজ। রাতারাতি পুরো দেশ তোলপাড় শুরু হয়ে যায়। রাষ্ট্রপতি থেকে খবর আসে ইমিডিয়েটলি সজীবকে অ্যারেস্ট করার। পুলিশের এক ইউনিট সদস্য নিয়ে বাড়ির থেকে সজীবকে শেষ রাতে গ্রেপ্তার করা হয়। সজীব বুঝতেও পারে না কি হয়েছে। লাইভে
ভিডিও দেখে যেন হুঁশ ফেরে, কিন্তু এখন তার সব কন্ট্রোলের বাইরে। সজীব হাজতে। একটা পুলিশ আসে সেখানে, হাতে ফোন। সজীবকে ডাকতে। এই যে আপনার জন্য একটা কল আছে। সজীব এগিয়ে এসে ফোনটা হাতে নেয়। হ্যালো। বলেছিলাম না সময় 72 ঘন্টা, আর সময়টা আমার হাতে ছিল। 72 ঘন্টা হতে এখনও 10 মিনিট বাকি। সজীব, মেহেরাবকে মারা সহজ নয়। আপনাকে সতর্ক করার পরও 50 কোটি টাকার ড্রাগস পাচার করছিলেন। তুমি বেঁচে আছো? মেহরাব ফোন কেটে দেয়। সজীব বুকে হাত দিয়ে বসে পড়ে। মাসখানেক কেটে গিয়েছে। প্রধানমন্ত্রী সজীব সেদিনের ফোন কলের পর পাগল হয়ে গিয়েছে। এখন সে পাগলা করতে থাকে। নতুন মন্ত্রী হয়েছে। তবে মোস্তাকের বাড়ির পরিবেশ আজ অদ্ভুত শান্ত, যেন কারোর নিঃশব্দে কানা সারা বাড়ি ছড়িয়ে পড়েছে। মেহরাব বেঁচে নেই। সে চলে যাবার পর কেউ আর হেসে ওঠেনি, কেউ আর খাবার টেবিলে বসে হালকা কথাও বলেনি। মায়েশা যেন এক ঝটকায় বড় হয়ে গিয়েছে। তার হাসি শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি, কণ্ঠস্বর নিস্তেজ। পরিবারের কেউ জানে না সে রোজ রাতে মেহরাবের জন্য কাঁদে। এই সময়ে হঠাৎ একদিন রত্না চৌধুরী ঘোষণা দিলেন, আজ মায়েশাকে দেখতে আসবে। ওর বাবা ফিরেছে দুবাই থেকে। সে এক ছেলেকে পছন্দ করেছে। সব ঠিকঠাক, ছেলে ভালো, চাকরি করে, স্মার্ট, ভদ্র, সবার পছন্দ হবে। মায়েশা কিচ্ছু বলেনি। ঠোঁট কামড়ে চোখ নামিয়ে শুধু মাথা নেড়েছে। ভেতরে ভেতরে বুকটা হু হু করছিল। মেহেরাব নেই এই পৃথিবীতে, কারুরই যেন আর দরকার নেই তার। থাকলেও কি, সে তো বেঁচে নেই। চৌধুরী বাড়ি আজ আবার জমকালো হয়ে উঠেছে। অতিথিরা আসবে বলে বেশ সাজগোজ করা হয়েছে। মায়েশাকেও সাজানো হয়েছে। হালকা গোলাপি শাড়িতে মায়েশাকে সাজানো হয়েছে। কেমন লাগছে আমাকে? আয়নার দিকে তাকিয়ে চুপচাপ বলল সে নিজেকে। কোনো উত্তর নেই। আয়নায় মেহেরাবের মুখটা হঠাৎ মনে পড়ল। হঠাৎ ছেলে পক্ষের গাড়ি এসে থামলো। নামলো এক ঝাঁক ভদ্রলোক। তাদের সঙ্গে সেই ছেলে রাহাতও আছে। বিদেশ ফেরত, হ্যান্ডসাম, ডার্ক ব্লু ব্লেজার, স্নিগ্ধ হাসি। সবাই মুগ্ধ তাকে দেখে। মেহেরাব চৌধুরী ছেলেকে নিয়ে গর্বিত। বললেন, আমার মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে হয় না। একটু শোকের সময় গেছে, তাই বলছি। এখন শুধু আংটি পরিয়ে যাক, পরে দেখা যাবে কবে রেজিস্ট্রি হবে। মায়েশা বসে আছে ড্রয়িং রুমের মাঝখানে, একটু হাসছে না। পাশে রত্না চুপচাপ। ছেলের সামনে এসে বসলো। থেকে বলে, আপনি কি ঠিক আছেন? আপনার চোখে ক্লান্তি দেখছি। মায়েশা মাথা নাড়ে, মুচকি আসে, কিচ্ছু বলে না। ছেলের মা হাসি মুখে বললেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ছেলেও পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে সবাই রাজি থাকলে আংটিটা পরিয়ে দিই। সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রত্নাও মাথা নেড়ে সম্মতি দিলেন। ছেলে হাত বাড়িয়ে মায়েশার হাত ধরতে গেলে এমন সময় দরজা থেকে টক টক একটা না দরজায় করা নাড়ার শব্দ হয়। সবাই থেমে যায়। রত্না ইশারা করে কাজের লোককে। কাজের লোক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি, কালো কোট, মাথায় হুটি, মুখে মুখোশ, ডান হাতে চকচকে নাই, বা হাতে বন্দুক। কেউ বুঝে ওঠার আগেই মাহিন চিৎকার করে উঠল, মরফিয়াস! সবাই পেছন ফিরে হেঁটে যাচ্ছে। রত্নার মুখে হাত দিয়ে বসে পড়লেন। মোস্তাক চৌধুরী পর্যন্ত চেয়ারে হেলে পড়লেন। ছেলের পরিবার তো ভয়ে হতভম্ব। কেউ বেরিয়ে যাবার চেষ্টা করছে। সেই সময় মরফিয়াসের সামনে এগিয়ে এসে মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। মরফিয়াস নয়, সে মেহরাব। সবাই স্থির হয়ে গেল। বাড়িতে পিনপত নীরবতা। রত্না উঠে দাঁড়িয়ে বললেন, মেহরাব, আমাদের মেহরাব। মেহরাব তার পরিচিত গম্ভীর কণ্ঠে বলল, আমি মেহরাব চৌধুরী, সরকারের স্পেশাল ব্রাঞ্চের ম্যানেজার। ছদ্মবেশে কাজ করি আম্মা। আমার কাজ শেষ, এখন আমার চেনা বাড়িতে ফিরলাম। মরিনি আমি, জ্যান্তই আছি। ভয় পেও না তোমরা। এইসব শুনে সবাই স্তব্ধ, কিন্তু মায়েশা নয়। সে এক ঝটকায় উঠে দাঁড়ায়। রাহাত তার পাশের ছেলে হতবাক হয়ে তাকিয়ে আছে। মায়েশা কারোর দিকে না তাকিয়ে দৌড়ে চলে গেল মেহরাবের দিকে। তুমি এসেছো? তুমি ফিরে এসেছো? এই বলে সে জড়িয়ে ধরল মেহরাবকে। বুকের ভেতর চাপা কান্না ফেটে বেরিয়ে এলো। তুমি জানো আমি কেমন কষ্ট পেয়েছি? তুমি জানো আমি কতদিন তোমাকে দেখতে চেয়েছি? তোমার নিহত হবার নিউজ পড়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। মেহরাব ধীরে ধীরে হাত রাখলো তার পিঠে, বলল, এত ভালোবাসিস আমাকে? শুনেছি সব। আমার লাশ দেখতে গিয়েছিলি। আসলে এটা মিশনের অংশ ছিল, না হলে তোরা সবাই বিপদে পড়তি। মোস্তাক চৌধুরী এসে জড়িয়ে ধরলেন তাকে। মাহিন, বুশরা সবাই আসলো। মেহরাব সবাইকে জড়িয়ে রেখেছে। তারপর সবটা খুলে বলে। রত্না মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, তুই এতদিন এইভাবে ছিলি, আর আমরা তোকে অপমান করেই গেছি। আমার ছেলে হয়েও তোকে চিনিনি। আমাকে মাফ করে দে মেহরাব। আমি যদি পারি সব ভুল শুধরে নিতে চাই। তোমাকে কত কথা শুনিয়েছি ভাইয়া, মাফ করে দিও আমাকে।
মাহিন কেঁদে ফেলল। গিয়ে জড়িয়ে ধরলো মেহরাবকে আবার। ভাইয়া আমায় ক্ষমা করে দাও, আমায় বকেছিল ঠিকই, কিন্তু এখন বুঝি কেন আমি নিজেকে সামনে নিয়েছিলাম। সবাই একসাথে পেয়ে মেহরাব বলে, কারোর প্রতি আমার রাগ নেই, অভিমান নেই, সবাইকে ভালোবাসি। মিশনের জন্য এমন হয়ে থাকতে হয়েছে। সবাই মেহরাবকে পেয়ে রাহাতের কথা ভুলে যায়। রাহাত হাসলো। সে মাইশার পাশে আসে। মাইশা, আমি এখন বুঝলাম কারোর হৃদয়ে যদি অন্য কেউ থাকে সেখানে জোর করে ঢুকতে নেই। আমি চলি। ছেলেরা চলে যায়। মেহরাবকে ঘিরে রাখলো সবাই। রাতনা খাবার এনে মুখের সামনে ধরে, নিজ হাতে খাইয়ে দিতে থাকে। বাড়ির আবার হাসির সুর। সন্ধ্যায় ছাদে সবাই একসাথে বসেছে। আলো ঝলমলে রঙিন বাতি, হালকা গানের সুর। মেহরাব আর মাইশা এক কোণায় দাঁড়িয়ে। মাইশা ফিসফিস করে বলে, তুমি এখন আমাকে স্ত্রী হিসেবে মেনে নেবে তো? তুমি তো এখন মস্ত বড় অফিসার। আমি বেকার হয়ে থাকতে চাই, আর আমি তো অনেক আগেই মেনে নিয়েছি, শুধু তোকে প্রমাণ করার সুযোগ দিচ্ছিলাম। আর কখনো যাবে না তো? একবার ভালোবাসলে আর যাওয়া যায় না মাইশা। আমি তোমার পাশে আছি, এবার সবার সামনে। দূরে বাজছে একটা গান। ভালোবাসা চিরদিন চুপচাপ থাকে না। চৌধুরী বাড়ি আজ খুশির বাড়ি।